আমরা আজকে যে মডিউল নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে আর্থিক পরিকল্পনা, বা এটাকে আমরা বলি বাজেট, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। কেমন? আমরা উদ্যোক্তা তাহলে কি জিনিস, উদ্যোক্তা হতে গেলে কি হতে হবে, কি করতে হবে, উদ্যোক্তা এবং ব্যবসায়ী এদের মধ্যে ডিফারেন্সটা কি, সেই জিনিসগুলো আমার মনে হয় যে আমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। কেমন? এরপর আমরা বিজনেস প্ল্যান লেখা শুরু করেছি। বিজনেস প্ল্যান, হাউ টু রাইট, আমি আপনাদের সাথে আমার খেয়াল নেই আমি কোন ক্লাসে নিয়েছিলাম, কিন্তু আমি মোটামুটি অনেক ক্লাসে শিখিয়েছি যে হাউ টু রাইট এ, মানে মানে বেস্ট বিজনেস প্ল্যান, হাউ টু রাইট, কি কি থাকে আসলে একটা বিজনেস প্ল্যানের ভিতরে। তো তার বিজনেস প্ল্যানের মধ্যে একটা আবারও বলেছি যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। এটা থাকতে হয়, এবং এই পার্টটা আপনাকে খুবই সুন্দরভাবে, আপনি যদি নিজে একা করতেও না পারেন তবে সেই ক্ষেত্রে কোনো দক্ষ অভিজ্ঞ পরামর্শকের পরামর্শ নিয়ে এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা করতে হয়। তো আমাদের আজকে আমরা আলাপ আলোচনা করব যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর পূর্বে আপনাকে আগে দেখতে হবে যে আপনার ব্যবসা পূর্ব কি কি খরচ রয়েছে। কেমন? এরপরে হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার বা প্রশাসনিক কি কি খরচ আছে। তারপরে আমরা দেখবো হচ্ছে আপনার আয় বিবরণী, স্টেটমেন্ট, না এটা একটা স্টেটমেন্ট, আয় বিবরণীটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা যে ব্যবসা তৈরি করবেন সে ব্যবসায় আপনারা পণ্য অথবা সেবা বিক্রি করবেন। সে পণ্য এবং সেবা বিক্রি করার সময় পণ্য বা সেবার প্রাইসিং করা, মূল্য নির্ধারণ করা আপনাকে এই ব্রেক ইভেন পয়েন্ট সূত্রের মাধ্যমে আপনাকে করতে হবে, এবং আজকে আপনারা এটা শিখবেন। অলরেডি আপনারা যারা ব্যবসা প্রশাসন নিয়ে পড়াশোনা করেছেন তারা অলরেডি ব্রেক ইভেন পয়েন্ট বা ইকোনমিক্স করেছেন, তারা এই সূত্রটা জানেন। কিন্তু আমরা সেই সূত্রটা আজকে আরেকবার আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব। তারপর আমরা দেখব ব্যালেন্স শিট, এই শব্দটা সাথে আমরা খুবই পরিচিত, বা এই শব্দটা আমরা ব্যাংকে গেলেই শুনি, জুন মাস আসলেই শুনি ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট, হ্যাঁ, এটাকে বলে প্রাক্কলিত, প্রাক্কলিত। তারপরে আমরা এটা একটু কম শুনি, কিন্তু যারা মোটামুটি এই আর্থিক প্রতিষ্ঠানে ঘোরাফেরা করেন তারা ঠিকই জানেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আর শেষে যেটা আপনাকে করতে হবে, একটা ব্যাংক হিসাব আপনাকে পরিচালনা করতে হবে। আমরা এই জায়গাটা অনেকে ভুল করি। আমরা করি কি, আমাদের আমার ধরেন কোনো সেভিংস অ্যাকাউন্ট বা কোনো চলতি অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাকাউন্ট গুলোকে আমি আমার ব্যবসার অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করি, কিন্তু নো। আপনি যদি সত্যি একটা ব্যবসা করতে চান বা শুরু করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা বিজনেস অ্যাকাউন্ট আপনাকে ব্যাংকে ওপেন করে নিতে হবে, এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার হিসেব নিকেশ লেনদেন করতে হবে। আপনি কখনোই আপনার ব্যক্তিগত বা আপনার পরিবারের কারো অ্যাকাউন্ট বা অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টকে ব্যবহার করবেন না। তো আমরা এই বাজেট বলতে আমরা কি বুঝি আসলে? কেমন? আমরা বলছি যে একটা আর্থিক পরিকল্পনা হলো কোনো ব্যবসায়ের একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জন করার জন্য যে অর্থ ব্যয় করা হয়, এবং যে অর্থ ব্যয় করা হবে তা নির্ধারণ করা হয়, আর সেই অর্থটা কোন উৎস থেকে আমি সংগ্রহ করব তাকে বোঝায়। আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে কোনো একটা বিজনেস প্ল্যানের, ব্যবসা উদ্যোগের আর্থিক পরিকল্পনা বলতে আমরা বুঝি যে কোনো একটা ব্যবসায় লক্ষ্য অর্জন করার জন্য যে অর্থ ব্যয় করা হয় বা আমরা ব্যয় করব তা নির্ধারণ করা, এবং সেই অর্থটা আমি কোত্থেকে পাবো। এটা কি আমি আমার পরিবার থেকে নিয়ে আসবো, আমার বাবা মা দেবে, নাকি আমাকে কোনো ব্যক্তি দেবে, নাকি এটা কোনো কি বলে ব্যাংক প্রতিষ্ঠান দেবে, আর্থিক প্রতিষ্ঠান দেবে, নাকি আমি পুঁজিবাজার থেকে এই অর্থটা সংগ্রহ করবো। এই বিষয়গুলোর বিস্তারিত বর্ণনা আপনাকে বাজেটে থাকতে হবে। এখন আমরা আর্থিক যে পরিকল্পনা করব সে পরিকল্পনাটা, যে কোনো পরিকল্পনা আপনাকে ধাপে ধাপে যেতে হবে। এটা শুধু আপনার আর্থিক পরিকল্পনা বলেই নয়, যে কোনো আপনি ব্যক্তিগত জীবনেও যদি আপনি যদি বিয়ে করতে যান তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন ধাপে ধাপে যেতে হয়। মানে আপনি যে কোনো পরিকল্পনাই করুন না কেন তার কিছু ধাপ বা স্টেপস থাকে। তো আমরা এখানে দেখবো যে একটা আর্থিক পরিকল্পনা মোটামুটি আমরা 5টা স্টেপ, এর বাইরেও অনেক স্টেপ রয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপ রয়েছে, তো মূলত এই 5টা স্টেপই আমরা ফলো করব সবাই।
সেটা হচ্ছে যে প্রথমে আপনি এখন ঠিক করে নিন, আমাদের যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন আপনারা সবাই আগে ঠিক করে নেন প্রথমে যে আপনার কাছে এই মুহূর্তে কি পরিমাণে অর্থ আছে সে বিষয়টা ঠিক করে ফেলুন। এক্স্যাক্টলি আসলে আপনার হাতে কত টাকা আছে এটা আপনাকে ঠিক করে ফেলতে হবে। একটা বাজেট করতে গেলে আপনাকে এটা ঠিক করতে হবে। এটা শুধু এই বাজেট শুধু আমরাই করি না, আমাদের রাষ্ট্র করে, সমাজ করে, সিটি কর্পোরেশন করে, পৌরসভা করে, উপজেলা অফিস করে, তাই না? সবাই, সব প্রতিষ্ঠানে কিন্তু বাজেট আছে। আমাদের ভার্সিটিতেও কিন্তু বাজেট করা হয়। এরপর আপনার ২ নাম্বার ধাপ যেটা সেটা হচ্ছে যে ভবিষ্যতে আপনি কোন ধরনের ব্যবসা করতে চান সে বিষয়টা ঠিক করা। এই জায়গাগুলোতে আপনার কোনো দোনো-মোনতা চলবে না। একদম কংক্রিট আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি ব্যবসা আপনি ভবিষ্যতে করতে চান সেটা ঠিক করতে হবে। আপনি যদি সেই ব্যবসা যেটা করতে চাচ্ছেন সেটা যদি ঠিক না করেন তাহলে আপনি কোনদিনও আর্থিক পরিকল্পনা করতে পারবেন না বা লিখতে পারবেন না। এরপরে ধাপ ৩, আপনার এই ব্যবসা পরিচালনা করার জন্য আপনাকে কি পদক্ষেপ নিতে হবে? পদক্ষেপ নিতে হবে। ধাপের মধ্যে আবার দিচ্ছি আমরা পদক্ষেপ। কি ব্যবসাটা পরিচালনা করতে গেলে তাহলে আপনার কি করতে হবে? এটা আপনার কিছু ম্যান পাওয়ার রিক্রুট করতে হবে, আপনাকে একটা টিম তৈরি করতে হবে। সেখানে আপনার কার কি ভূমিকা থাকবে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। বেতন কেমন দিতে হবে, কর্মচারীদের বেতন কেমন হবে, তারপরে আপনার অফিস ভাড়া কেমন হবে। মানে একটা ব্যবসা পরিচালনার জন্য অনেক রকমের বিষয় দরকার হয়। তো সেই পরিচালনা করার জন্য কি আপনি আসলে পদক্ষেপ নেবেন? আপনি র ম্যাটেরিয়ালস কোথা থেকে কালেকশন করবেন? এগুলোর একটা বিশদ পরিকল্পনা আপনাকে এই আর্থিক পরিকল্পনার মধ্যে রাখতে হবে। নাম্বার 4, এরপর আপনাকে ঠিক করতে হবে আপনি কোথা থেকে অর্থ সংগ্রহ করবেন এবং কিভাবে সেই অর্থটা খরচ করবেন তার পরিকল্পনা করা। যেমন আপনি যদি কোন সাবান তৈরি করতে চান, সাবানের উদ্যোগ নিতে চান, তাহলে আপনাকে সাবান তৈরির কাঁচামাল কিনতে হবে, সাবান তৈরির বিভিন্ন যন্ত্রপাতি লাগবে সেগুলো কিনতে হবে। আপনার একটা অফিস লাগবে। তার মানে হচ্ছে যে এবং এই কাজটা করার জন্য আপনার কত টাকা ছিল? ১ম এ আপনি ঠিক করেছেন যে আপনার ৳১০০ আছে। আর আপনি সাবান তৈরির ফ্যাক্টরি করতে গেলে আপনার ৳২০০ লাগবে। তাহলে এখন বাকি ৳১০০ আপনি কোত্থেকে সংগ্রহ করবেন? আপনি স্পেসিফিক ভাবে বলুন যে আমি এটা আমার বাবার কাছ থেকে নেব। আপনি স্পেসিফিক ভাবে বলুন আমার কোনো মানে বাবার অ অর্থ সম্পদ নেই। আমি এটা আমার পেছনে আমাকে অ্যা ক্যাপিটালিস্টরা আসো, বিনিয়োগকারীরা আসো। তো বিনিয়োগকারীরা যখন আসবে কারা আসবে? ব্যক্তিগত মালিকানার কেউ আসবে নাকি অংশীদারি কারবারে কেউ আসবে নাকি পাবলিক লিমিটেড কোম্পানি আসবে নাকি প্রাইভেট কোম্পানি আসবে নাকি ব্যাংক প্রতিষ্ঠান আসবে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নাকি এখন আপনার তৈরি আছে এবং ওই যে আমাদের কৌশিক বলছিলেন যে ভবিষ্যতে বিটাও হয়তো দেখা গেল যে আপনার পেছনে বিনিয়োগে আসতে পারে। তো এই বিষয়গুলো আপনাকে আর্থিক পরিকল্পনায় ক্লিয়ারলি বর্ণনা করা থাকতে হবে। তো মোটামুটি ৪ টা হয়ে যাওয়ার পর ৫ নাম্বার ধাপ যেটা হচ্ছে যে আপনি যে পরিকল্পনাটা করলেন সেটা কোনো অভিজ্ঞ অথবা বিশেষজ্ঞকে দিয়ে পরীক্ষা করে নিয়ে দেখবেন যে আপনার এই পরিকল্পনাটা ঠিক হয়েছে কিনা যাচাই করতে হবে। তাহলে এই মোটামুটি এই ৫ টা ধাপ যদি অনুসরণ করে আপনি একটা উদ্যোগ নিতে চান, আমরা বিশ্বাস করি এবং আপনি নিজেও বিশ্বাস করবেন যে আপনার আর্থিক পরিকল্পনার একটা ভিত্তি দাঁড় হয়ে গেল। কেমন? তাহলে আমরা এখন যে আলাপ আলোচনা করছি আপনার মনে হয় যে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে আসলে আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে গেলে আমাদের কি করতে হবে। ১ম এ হচ্ছে আমাকে ধাপগুলো ঠিক করে নিতে হবে। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন আমাকে যে আমাদের এই আর্থিক পরিকল্পনা তৈরি করা কেন প্রয়োজন হয়? আমি তো এমনি আমার কাছে টাকা ছিল ৳১০০ আমি ব্যবসা শুরু করে দিলাম। আমার প্ল্যানিং এর দরকার কি? আমি ৳৪০ দিয়ে অফিস নিলাম, ৳১০ দিয়ে আমি নিলাম, যন্ত্রপাতি কিনলাম, ৳২০ অমুক খাতে খরচ করলাম। আপনি যদি এভাবে করেন, করতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে আবারও আপনার সাফল্যের সাথে ব্যর্থ হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো কেন আমাদের আর্থিক পরিকল্পনা তৈরি করা প্রয়োজন হয়? কারণ কি পরিমাণ অর্থ প্রয়োজন আপনি একটা ব্যবসা শুরু করতে গেলে সেটা আপনার আর্থিক পরিকল্পনা থাকলে আমরা এটা আগে থেকে অনুমান করতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।
তারপরে আপনার কম, মানে কি বলে, ক্যাপিটাল আপনার কম আছে না বেশি আছে, তাহলে আপনি একটা কি করবেন, উপযুক্ত মূলধন কাঠামো তৈরি করতে এই আর্থিক পরিকল্পনাটা আপনাকে সাহায্য করবে। উপযুক্ত মূলধনের কাঠামোটা তৈরি করতে সাহায্য করবে। আর একটা বিষয় আপনাকে হেল্প করবে, সেটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী সঠিক জায়গায় বিনিয়োগ করতে আপনাকে সাহায্য করবে। আমাদের অধিকাংশ উদ্যোগ ব্যর্থ হয়ে যায় যে আমরা সঠিক জায়গায় এবং প্রয়োজনীয় যে উদ্যোগটা সেটা সেই জায়গাতে আমরা বিনিয়োগ করতে পারি না। তো যদি একটা আর্থিক পরিকল্পনা আপনি করে থাকেন, তাহলে আপনি প্রয়োজনীয় এবং সঠিক জায়গাতে আপনি এটা বিনিয়োগ করতে পারবেন। তারপরে ব্যবসা এর উৎপাদন এবং বিপণন কাজের সফলতা বা ব্যর্থতা আর্থিক পরিকল্পনার উপরে নির্ভর করে। উৎপাদন এবং বিপণন কাজের সফলতা বা ব্যর্থতা দুটোই কিন্তু আপনার এই আর্থিক পরিকল্পনার উপর নির্ভর করে। যেমন আপনার যে অর্থ রয়েছে সেই অর্থটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই পরিকল্পনাটা প্রয়োজন। আমি আজকে বিস্তারিত পরিকল্পনা কি জিনিস, পরিকল্পনা নেচার কি জিনিস, কি নেচার হতে পারে, তারপরে ইম্পর্টেন্স অফ প্ল্যানিং কি হতে পারে, এগুলো আজকে আলাপ আলোচনা করব না। আমরা শুধু অর্থের বিষয়ে, যেহেতু আমরা পড়ছি আর্থিক পরিকল্পনার বিষয়ে আমরা জানছি, তাহলে আপনার যে অর্থ নিয়ন্ত্রণ করা, এর জন্যই কিন্তু আপনার এই পরিকল্পনাটা প্রয়োজন হয়। আপনি যদি পরিকল্পনা না করে করেন তাহলে আপনি অবশ্যই একটা ঝুঁকির মধ্যে পড়বেন। এবং অর্থের যে যথাযথ ব্যবহার, আমরা বলি কি জানেন, যে আমাদের অনেক অনেক প্রজেক্ট আসে, এরকম দেখা যায় যে অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো আমরা প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করার জন্যই আমরা মানে সক্ষম নই। আমাদের অনেক টাকা ব্যাক চলে যায়। তো এই টাকা ব্যাক দেওয়া মানে কিন্তু আপনার খুব সুনাম আসছে যে না আমি দেখো বাবা এত টাকা দিয়েছিলাম, আমি কাজ করে তোমাকে আরো টাকা ফেরত দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আপনার একটা ব্যর্থতা। মানে হচ্ছে আপনি টাকা খরচ করার সামর্থ্য আপনার নাই। টাকা কিন্তু সবাই প্রপার ওয়েতে খরচ করতে পারে না। এটা একটা যোগ্যতা, এটা একটা দক্ষতা। কেমন? তো আপনি যদি আর্থিক পরিকল্পনা করেন তাহলে আপনি অর্থের যথাযথ ব্যবহার আপনি করতে পারবেন। এবং আর্থিক পরিকল্পনা থাকলে আপনার ব্যবসার মধ্যে যদি কখনো কোনো অপ্রত্যাশিত বা আনইভেন কোনো ঘটনা ঘটে, তাহলে এটা আপনাকে মোকাবেলা করতে সহায়তা করবে। এরপর হচ্ছে যে আপনার অর্থায়ন এবং বিনিয়োগ এর মধ্যে একটা কোঅর্ডিনেশন হবে। বিনিয়োগ আর অর্থায়ন, এটার মধ্যে সমন্বয় সাধন হবে। এবং শুধু এটা বিনিয়োগ বা অর্থায়নের মধ্যে সমন্বয় সাধন করে না, এটা আপনার ভবিষ্যতের কাজকে বর্তমানের সাথে সম্পর্কিত করে। তাহলে আপনারা বুঝতে পারলেন আমার আলাপ আলোচনা থেকে যে আর্থিক পরিকল্পনা করার ধাপসমূহ কি কি এবং আর্থিক পরিকল্পনা তৈরি করা কেন প্রয়োজন হয়। এরপরে প্রশ্ন আসে যে আমাদের এই আর্থিক পরিকল্পনা আমরা কয় ভাগে একে ভাগ করতে পারি। যেমন মূলত আর্থিক পরিকল্পনাকে ৩ ভাগে ভাগ করা হয়। আমরা এখানে ২ ভাগের কথা বলছি। একটা হচ্ছে স্বল্প মেয়াদী আর্থিক পরিকল্পনা, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা। এবং এই ২ মেয়াদী আর্থিক পরিকল্পনার মাঝে আরেকটা থাকে যেটা মধ্যমেয়াদী আর্থিক পরিকল্পনা। তবে আমরা মূলত আপনারা যেহেতু ক্ষুদ্র উদ্যোক্তা, এর জন্য আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আমরা স্বল্প মেয়াদী আর্থিক পরিকল্পনা নিয়ে আমাদের আলাপ আলোচনা এগোবে। এবং সেই সাথে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা করতে গেলে কি কি লাগে সেই বিষয়গুলো নিয়ে আমরা কিছুটা আপনাদের সাথে আলাপ আলোচনা করার ইচ্ছা পোষণ করি। এখন যদি আপনি জানতে চান একজন উদ্যোক্তা হিসেবে যে স্বল্প মেয়াদী আর্থিক পরিকল্পনা বলতে আমি কি বুঝবো, তো সাধারণত মানে ০ থেকে শুরু করে ২ বছরের জন্য কেউ যদি কোনো আর্থিক পরিকল্পনা প্রণয়ন করেন, তবে তাকে স্বল্প মেয়াদী আর্থিক পরিকল্পনা বলা হয়। এখন স্বল্প মেয়াদী আর্থিক পরিকল্পনা কার কার জন্য আপনি করতে পারেন? এখন আপনি আপনাকে দাঁড় করে নেন যে আপনি কোন আর্থিক পরিকল্পনাটা আপনার করতে হবে। যেমন ভুসি মালের ব্যবসা। ভুসি মাল বলতে আমরা কি বুঝি? চাল, গম, ডাল, আটা, তেল, এগুলোকে আমরা বলি যে এগুলো হচ্ছে ভুসি মাল। এই ভুসি মালের ব্যবসা করতে গেলে আপনাকে, মানে কেউ যদি চাল
মানে গ্রোসারি আইটেম আপনার কেউ যদি উদ্যোগ নিতে চান, আমি দেখেছি আপনাদের অনেক আমাদের ট্রেনি আছেন যারা এই ভুসিমালের ব্যবসা শুরু করেছেন। তাহলে আপনারা যারা গ্রোসারি আইটেম করতে যাচ্ছেন, আপনারা পড়লেন হচ্ছে কোন মেয়াদের আর্থিক পরিকল্পনার মধ্যে আপনারা হচ্ছে স্বল্প মেয়াদী, এবং সেটা কত দিনের জন্য আপনি করবেন? সাধারণত 0 থেকে শুরু করে 2 বছরের জন্য। তারপরে আরো আছেন যারা বিভিন্ন ফলের ব্যবসা করেন, যেমন আম, কাঁঠাল, লিচু, জাম, কলা, পেঁপে ইত্যাদি ব্যবসা যারা করবেন, ফলের ব্যবসা, এই ধরনের ফলের ব্যবসায়ীরাও আপনারা স্বল্প মেয়াদে আর্থিক পরিকল্পনা করবেন। তারপরে সিজনাল কিছু ব্যবসা আছে আমাদের, যেমন রোজার সময় আমাদের ইফতারি হয়, ইফতারের ব্যবসা, এটা একটা সিজনাল ব্যবসা, সবসময় না, বছরে একটা নির্দিষ্ট সময় 1 মাস খুব ভালো ব্যবসা হয়। তা আপনারা এরকম 2 বছরের জন্য এটা করতে পারেন। আবার বর্ষাকাল আমাদের দেশে যখন আসে, তখন বর্ষার সময় নৌকার ব্যবহার অনেক বেড়ে যায়। তো বর্ষার সময় নৌকার একটা ব্যবসা, এগুলো হচ্ছে আমাদের সিজনাল ব্যবসা। তাহলে মোটামুটি আপনারা এখন জানলেন, এটুকু আপনারা হয়তো ক্লিয়ার হলেন, আপনারা যারা কোনো একটা উদ্যোগ নিয়েছেন বা আপনারা কোনো একটা নতুন ব্যবসা শুরু করতে গিয়েছেন, তাহলে আপনি যদি এই যে আমি যে পয়েন্ট গুলা বললাম এর মধ্যে যদি আপনি পড়েন, তাহলে আপনি কিন্তু এখন নিজে ঠিক করতে পারবেন যে আসলে আপনি কোন মেয়াদের আর্থিক পরিকল্পনা তৈরি করবেন। কেমন? আপনারা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে নিলেন যে আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে আমি তো এই স্যার এই ব্যবসাটা শুরু করছি, তাহলে এটা আমি কয়দিনের জন্য আমাকে আর্থিক পরিকল্পনা আমাকে করতে হবে। তাহলে দেখুন, যারা 2 বছর থেকে 10 বছর মেয়াদের জন্য কোনো আর্থিক পরিকল্পনা করবেন, তাদেরকে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা আমরা বলবো। কারা করবেন দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা? কারা করবেন? এটা করবেন যেমন মুদিখানার যারা দোকান করবেন, মুদিখানা, যারা শাড়ি কাপড়ের ব্যবসা করবেন, আমাদের অনেক উদ্যোক্তা কিন্তু আছেন। কিন্তু আপনারা কিন্তু এখনই নিজেকে ফাইন্ড আউট করে নিলেন, ডিফারেন্সিয়েট করে নিলেন যে আপনি কার মধ্যে পড়বেন। তো যিনি আমাদের অনেক বোনদেরকে দেখি আমরা, তারা শাড়ি, বাটি, বিভিন্ন কি বলে কুটির শিল্পের যে প্রোডাক্ট গুলো রয়েছে, এই ধরনের যারা উদ্যোগ নিয়েছেন, তারা কিন্তু ওই স্বল্প মেয়াদের মধ্যে পড়ছেন না। শাড়ি কাপড়ের ব্যবসা যদি কেউ করতে চান, তাহলে কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। এরপরে যারা পণ্য সামগ্রী, যেখানে উৎপাদনের ব্যাপার আছে এবং উৎপাদিত পণ্য বিক্রয়ের ব্যাপার রয়েছে, এই ধরনের যত প্রতিষ্ঠান হবে উৎপাদিত পণ্য, তারা করবেন 2 বছর থেকে 10 বছর মেয়াদের আর্থিক পরিকল্পনা। তারপরে যারা মিল করবেন, ফ্যাক্টরি করবেন, কারখানা করবেন, ব্যাংক করবেন, বীমাকারী প্রতিষ্ঠান, এদের সবাইকে করতে হবে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা। যেমন তাহলে আমাদের এখন সফল একটা যদি বলি যে একটা সাকসেসফুল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মোট 7টা বিষয় এর মধ্যে রয়েছে। তাহলে কি কি রয়েছে? আমাদের ফার্স্ট যেটা বলি আমরা, যে ব্যবসার পূর্বে আপনার খরচের পরিমাণ হিসাব করতে হবে। একটা সফল আর্থিক পরিকল্পনার বিষয়গুলো একটা এখানে ফ্লো চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। তারপরে আসছে প্রশাসনিক খরচ, তারপর আপনার আয় বিবরণী, তারপর আপনাকে ব্রেক ইভেন পয়েন্টটা জানতে হবে, ব্যালেন্স শিট বা প্রাক্কলিত, তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর হচ্ছে ব্যাংক হিসাব পরিচালনা। তাহলে এই ফ্লো চার্টটা যদি আপনারা মনে রাখতে পারেন, এই যে 7টা পয়েন্ট রয়েছে, এই 7টা পয়েন্টে যদি আপনি মনে রাখতে পারেন, এই তাহলে আপনি একটা সফলভাবে একটা আর্থিক পরিকল্পনা আপনি করতে পারবেন। তো এখন ব্যবসা পূর্বে কি কি খরচ আছে, একটু সবাই মনোযোগ দেবেন যে আমাদের ব্যবসা শুরু করার পূর্বে আমাদের কি কি খরচ রয়েছে। যেমন ব্যবসা আপনি যখন করবেন বা গঠন করবেন, তখন আপনাকে এই ব্যবসাটার একটা ট্রেড লাইসেন্স দিতে হবে, যেটাকে আমরা বলছি রেজিস্ট্রেশন ফি। তারপর আপনাকে ব্যবসাটা যখন শুরু করার পূর্বে আপনাকে বিজ্ঞাপন দিতে হবে, বিজ্ঞাপনে প্রচারমূলক কার্যক্রম চালাতে হবে, গবেষণামূলক কার্যক্রম, এই যে বিজনেস প্ল্যান, আর্থিক প্ল্যান, অর্গানাইজেশন প্ল্যান, ডেভেলপমেন্ট প্ল্যান, তারপরে ম্যানেজমেন্ট প্ল্যান। তো এই সমস্ত বিষয়ে আপনাকে গবেষণামূলক কার্যক্রম করার জন্য কিছু খরচ করতে হবে। তারপরে আপনি যে সমস্ত কর্মী বাহিনীকে বা আপনার টিমে যারা কাজ করবে তাদেরকে কিছু হয়তো পূর্বে প্রশিক্ষণ দিতে হতে পারে। তো সেটাকে আমরা বলছি কর্মচারীদের প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে আপনাদের যে সকল ব্যয় করা হবে। তো ব্যবসার মূল কাজ শুরু করার আগে
এই যে খরচগুলো করা হয় এগুলোকে আমরা বলছি প্রিলিমিনারি ব্যয় বা স্টার্ট আপ ব্যয়। শব্দগুলো মনে রাখবেন, প্রিলিমিনারি ব্যয় অথবা স্টার্ট আপ ব্যয়, অথবা বাংলায় আমরা যদি বলি ব্যবসা পূর্ব খরচ। কেমন? তাহলে আমাদের ব্যবসা পূর্ব খরচগুলো আমরা ঠিক করে নিলাম। তাহলে এই খরচগুলোকে যদি আমরা একটু সাজাই, যদি পয়েন্ট আউট করি যে আসলে আমার এখন কি কি খরচ হবে, সে বিষয়গুলো যদি আমি একটু লিখে রাখি। আপনাদের এখন লেখার দরকার নেই, বিকজ আমরা এই স্লাইড গুলো আপনাদেরকে দিয়ে দেব। আপনারা এই জিনিসগুলো ব্যবসা পূর্বের খরচে আগে ঠিক করে নেবেন। আপনাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে। তো এই ট্রেড লাইসেন্স, এটাকে রেজিস্ট্রেশন ফি আছে। তো খুব বেশি না, এটা আমাদের মানে সরকারি হিসেবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা দিলে আপনাকে একটা ট্রেড লাইসেন্স দিতে হবে। এরপরে ব্যবসা শুরু করার পূর্বে আপনাকে কিছু মেশিনারিজ অথবা যন্ত্রপাতি কিনতে হবে, যদি আপনি পণ্য উৎপাদনীয় ব্যবস্থার সাথে জড়িত হন বা উদ্যোগ নিতে চান। তারপরে আপনাকে উপকরণ, আপনি যে পণ্য উৎপাদন করতে চান তার কাঁচামাল সরবরাহ করতে হবে, যেটাকে আমরা বলছি উপকরণ। তাহলে কি কি হলো? রেজিস্ট্রেশন ফি 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে মেশিনারিজ বা যন্ত্রপাতি, 3 নাম্বার হচ্ছে উপকরণ। এরপরে 4 নাম্বার হচ্ছে আপনার উৎপাদিত পণ্য বিপণন করার জন্য যে ব্যয়। তারপরে কি? তারপরে আপনাকে একটা অফিস নিতে হবে, অফিসে আপনার আসবাবপত্র এবং আনুষঙ্গিক খরচ। এরপরে আছে ট্যাক্স ফি, আপনাকে ট্যাক্স ফি এটা দিতে হবে। তারপরে হচ্ছে আপনি ব্যবসা শুরু করার পূর্বে আপনার কোনো বিশেষজ্ঞর কাছ থেকে পরামর্শ নিতে হতে পারে, সেই ক্ষেত্রে উপদেষ্টা ফি। তারপরে আপনি যদি ব্যবসা যদি পণ্য উৎপাদনের সাথে জড়িত হয়, তাহলে আপনি পণ্য উৎপাদন এটা কোথায় করবেন? নিজের বাড়িতে করবেন নাকি আঙিনাতে করবেন না কোথায় করবেন? যদি এটা আমি বলবো যে যদি এটা পণ্য উৎপাদনের সাথে জড়িত হয়, তাহলে আপনাকে একটা অফিস নিতে হবে। একটা অফিস নিতে হবে। অফিস নিলে আপনার অফিসের ভাড়াটা আপনাকে ব্যবসা পূর্ব খরচের মধ্যে দেখাতে হবে বা হিসাব করতে হবে, প্ল্যানিং করতে হবে। তারপরে আপনার যখন অফিস নিলেন তখন আপনার অফিসে পানি, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট লাইন এগুলো প্রতিস্থাপনের জন্য একটা খরচ করতে হবে। তারপরে হচ্ছে আপনার যাতায়াতের খরচ, যাতায়াত ব্যয়, পরিবহন খরচ, বীমা খরচ। এই 12টা পয়েন্ট, সরি আরো 2টা রয়েছে। এরপরে আছে অনলাইনে ব্যয়। আপনি যদি একটি উদ্যোগ নিতে চান, তবে আমি সবসময় বলবো যে আপনারা প্রথমে একটি আপনারা ওয়েবসাইট তৈরি করবেন। কারণ ওয়েবসাইট তৈরি করার কিছু সামাজিক এবং মনস্তাত্ত্বিক কিছু প্রভাব রয়েছে আপনার পণ্যকে সেল করা। যেমন আপনার যদি আপনার যদি নিজস্ব ওয়েবসাইট থাকে, তাহলে কিন্তু পণ্য বিক্রি করতে গেলে কাস্টমারের কাস্টমারদের মধ্যে আপনার পণ্য সম্পর্কে অনেক বেশি কনফিডেন্ট তারা থাকবেন। আপনার পণ্য সম্পর্কে তারা অনেক বেশি ভালো অবগত হতে পারবেন এবং আপনার পণ্যকে তারা বিশ্বাস করবেন। এই জন্য অনলাইন আমরা বলি যে অবশ্যই আপনারা যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, তাহলে এই অনলাইন মানে ওয়েবসাইট এক্সপেন্সেস আপনি করতে হবে। এটা ব্যবসা পূর্বে খরচ। আর আপনার মজুরি যারা কাজ করবে, শ্রমিকরা যারা কাজ করবে বা আপনার কর্মী বাহিনী যারা কাজ করবে, তাদের মজুরি, বেতন ভাতা, এটা আপনাকে, তার মানে একটা ব্যবসা শুরু করার পূর্বে এই 14টা পয়েন্ট আপনাদেরকে আইডেন্টিফাই করে স্পেসিফিক্যালি আপনাকে এই খরচগুলো উল্লেখ করতে হবে। কেমন? তো এইটি যদি আপনার প্রথম ব্যবসা হয়ে থাকে, আপনি যদি এই ব্যবসাটা নতুন করে শুরু করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যদি অনুমান করে ব্যয় নির্ধারণ করতে চান, এটা অনেক কষ্টসাধ্য হবে। এটা, এবং সেই ক্ষেত্রে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বা একটা দুর্বল আর্থিক প্ল্যানিং হওয়ার খুবই সম্ভাবনা থাকে, যদি এটা প্রথম ব্যবসা হয় আপনার ক্ষেত্রে। তাহলে আপনারা এখন নিজেরাই ঠিক করে নিন যে এটা কি আপনাদের জন্য প্রথম ব্যবসা কিনা। এটা কিন্তু আমি জানি না, আপনারাই ভালো জানেন। আর যে কোনো একটা ব্যবসা শুরু করার পরে আমরা চিন্তা করি, মানে সামনের মাস থেকে আমরা লাভ শুরু করার চিন্তা করি। তো আমরা বলি যে একটা ব্যবসা শুরু করার মোটামুটি প্রারম্ভিক কাল হচ্ছে 6 মাস। আপনি এই যে আর্থিক প্ল্যানটা করবেন, যে খরচের খাতগুলো দেখানো হলো ব্যবসা পূর্ব খরচ, এটা আপনাকে অন্তত 6 মাসের জন্য এই ব্যয়টা নির্ধারণ করতে হবে। খুবই এই পয়েন্টগুলো আপনারা খেয়াল রাখবেন। কয় মাসের জন্য করবেন? 6 মান্থের জন্য। হ্যাঁ, কেউ যদি বলে স্যার আমি 2 মাসের জন্য করি,
আপনি করতে পারেন, এখানে সমস্যা নাই। তবে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল, এই প্রসিডিউর গুলোই ফলো করা হয় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। যারা সফল আর্থিক প্ল্যানিং করেন, 6 মাসের পূর্বে আপনাকে কোনো মুনাফা আশা করা ঠিক হবে না। বিশেষ করে যারা আপনারা জানেন যে যারা বিশেষ করে ওই যে অনলাইনে যারা সার্ভিস দেন, ইন্টারনেট সেবা যারা দেন, তাদের যে সেট আপ করে আপনাদের এই সেবাটা পৌঁছাতে হয়, তাদের এই সেবা থেকে মানে প্রফিট আসতে, তাদের সমস্ত ব্যবসাপূর্বক খরচগুলোকে মেকআপ করার পরে প্রফিট আসতে, মুনাফা আসতে 2 বছর সময় লাগে। এরকম অনেক ব্যবসা আছে যে ব্যবসাগুলো থেকে মুনাফা আসতে দীর্ঘ সময় লাগে। তো আমরা বলবো যে না, আপনারা যেহেতু স্বল্প মানে কি বলে এটাকে ক্ষুদ্র উদ্যোক্তা, আপনারা ক্ষুদ্র উদ্যোক্তা, আপনারা যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, এটা যদি আপনার মানে প্রথম ব্যবসা হয়, তাহলে আপনি এগুলো আহ, আহ, আপনার 6 মাসের জন্য আপনি এই ব্যয়গুলো নির্ধারণ করবেন। 6 মাসের জন্য আপনি একটা আর্থিক প্ল্যানিং করবেন। আমরা বলেছি কত, 0 থেকে 2 বছর স্বল্প মেয়াদে। কিন্তু আপনি যে এই ব্যবসা মানে ব্যয়গুলো করার জন্য আপনাকে 6 মাসের একটা ব্যাকআপ থাকতে হবে। তো কিছু কিছু প্রারম্ভিক ব্যয় আছে যেগুলো আপনাকে বারবার প্রদান করতে হবে হয়, আর কিছু কিছু ব্যয় রয়েছে যেগুলো একবার খরচ করলে হবে, আপনাকে পরবর্তীতে আর খরচ করতে হবে না। কেমন? তো আমি এখন আপনাদেরকে একটা সুন্দর একটা টেবিল দেখাবো, যে ব্যবসা পূর্ব খরচের একটা খসড়া প্রতিবেদন। এটা আপনার 100 টাকাকে আপনি ভাগ করেছেন, যে 100 টাকা আছে, এবং এটা একটা মানে গ্রেট চেঞ্জ স্মিথ এবং বাংলাদেশের যারা চার্টার্ড প্র্যাকটিশনার, তাদের প্র্যাকটিসের উপরে ভিত্তি করে এই প্রতিবেদনটা তৈরি করা হয়েছে। কেমন? তাহলে আপনারা ধরে নিন আপনার হাতে 100 টাকা আছে। এখন আমি আপনাদেরকে কয়টা পয়েন্ট দেখালাম ব্যবসা পূর্ব খরচ? কারো কি খেয়াল আছে কয়টা পয়েন্ট বলেছিলাম ব্যবসা পূর্বে খরচ? 14টা পয়েন্ট বলছিলেন। 14টা পয়েন্ট। ভেরি গুড, ভেরি গুড। তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা মনোযোগী আছেন, আপনারা কথাগুলো শুনছেন। অনেক ধন্যবাদ আপনাকে। তো আমাদের 14টা পয়েন্টের কথা আমরা বলেছিলাম। এখন ওই 14টা পয়েন্টকে আমরা 100 টাকা আপনার হাতে দেওয়া হয়েছে। এখন আপনি ঠিক করে নিন যে আপনি কিভাবে এই 100 টাকাটা খরচ করবেন 14টা ভাগে ব্যবসা পূর্বে খরচ। তাহলে আপনার জন্য আর্থিক প্ল্যানিং করা অনেক সহজ হয়ে যাচ্ছে। আপনি একটা প্ল্যান করে নিলেন যে আপনি 14টা পয়েন্ট ব্যবসা পূর্ব খরচে কোন খাতে কত টাকা করে খরচ করবেন। কেমন? তো এখানে দেখেন আপনারা, আমরা যে 14টা পয়েন্ট আমরা বাম পাশে লিখেছি 14টা পয়েন্ট। এই 14টা পয়েন্ট আমরা বলেছিলাম সেগুলোকে আমরা বাম পাশে রাখছি, আর ডান পাশে রয়েছে আপনার আনুমানিক খরচ। এটা একটা পার্সেন্টেজ হিসাবে লেখা হয়েছে, মানে 5% মানে 100 টাকা 5 টাকা। তাহলে আপনি যদি 100 টাকাকে এভাবে টেবিল করে খরচ করেন, তাহলে কিন্তু আপনি কোনো সমস্যায় পড়বেন না। এটা কিন্তু আর্থিক প্ল্যানিং করার সময় আপনাকে এই চার্টটা ফলো করবেন। এটা একটা আমার চার্ট না, এটা একটা একজন গ্রেট চেঞ্জ স্মিথ এবং বাংলাদেশে যারা চার্টার্ড প্র্যাকটিশনার রয়েছেন, তারা এই বিভিন্ন প্র্যাকটিসের উপর ভিত্তি করে এ ধরনের একটা প্রতিবেদন দিয়েছেন। এটা আপনার যে একই হতে হবে নট নেসেসারিলি, এটা প্লাস মাইনাস হতেই পারে, কিন্তু মোটামুটি এটা একটা স্ট্যান্ডার্ড। তাহলে আপনি 100 টাকার মধ্যে রেজিস্ট্রেশন ফি বাদে কয় টাকা খরচ করবেন? দেখতে পাচ্ছেন আপনারা স্লাইডে যে 5 টাকা। আমি কখনোই 5 টাকার বেশি খরচ করব না ব্যবসা পূর্ব খরচের রেজিস্ট্রেশন ফি বাবদ। যদি অনেক সময় ট্রেড লাইসেন্স নিতে বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় কিছু স্পিড মানি খরচ করতে হয়, এটা জানেন আপনারা, এটা বাংলাদেশের একটা কালচার। কেমন? যতই আপনি যেই করুন না কেন, আপনি এটা 100 টাকার 5 টাকা খরচ করবেন রেজিস্ট্রেশন ফি বাবদ। এরপরে আপনি খরচ করবেন মেশিনারিজ অথবা যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে। এটা যে 12% দেখানো হয়েছে, 12 টাকায় যে আপনি খরচ করবেন তা নয়, এটা প্লাস মাইনাস এদিক ওদিক হতে পারে, প্লাস মাইনাস হতে পারে। তারপরে আপনি যে আপনার যে ব্যবসা পূর্বে খরচের মধ্যে একটা ছিল কি উপকরণ, মানে আপনার যে র মেটেরিয়ালস। আপনি যদি পণ্য উৎপাদনের সাথে জড়িত হন, পণ্য উৎপাদনের উদ্যোগ নিতে চান, তাহলে কিন্তু আপনাকে এই র মেটেরিয়াল সাপ্লাই দিতে হবে। আপনি তাহলে র মেটেরিয়ালস এর পেছনে খরচ করবেন কত টাকা? 100 টাকা 17 টাকা।
কেমন? এরপরে হচ্ছে আপনার বিপণন ব্যয়। আপনি বিপণন ব্যয় হচ্ছে আপনার 2 টাকা। পণ্যটাকে বিপণন করবেন। এটা আপনি 2 টাকার বেশি খরচ করবেন। তারপর আপনি অফিস নিয়েছেন, অফিসের যে আসবাবপত্র বা অন্যান্য আনুষঙ্গিক খরচাদি রয়েছে সেগুলোতে আপনি খরচ করবেন 100 টাকা, 9 টাকা। তারপরে যে খরচটা আসবে ট্যাক্স ফ্রি। এটা যদি আমদানি রপ্তানিকৃত পণ্য হয় তাহলে আপনার এর উপর যে ডিউটি আছে, তো আপনি সর্বোচ্চ এই 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 ধরনের র ম্যাটেরিয়ালস এর উপরে সর্বোচ্চ 25 টাকার বেশি খরচ করবেন না। এটা একটু বেশি লাগছে আপনাদের কাছে যে অন্য ক্ষেত্রে এত, এটা কেন 25 টাকা কেন? কারণ অনেক সময় আমাদের অনেক র ম্যাটেরিয়ালস রয়েছে, মেশিনারিজ রয়েছে, এগুলোকে আমদানি করতে গেলে প্রথমবারে আপনাকে এই স্থায়ী খরচটা করতে হয়। একটা পণ্য আপনি একটা যদি একটা মেশিন আমদানি করেন তাহলে তার উপরে যে ট্যাক্স, ভ্যাট বা ডিউটি রয়েছে, কাস্টম ডিউটি, এগুলো প্রথমবারে খরচ একটু বেশি পড়ে যায়। সেই জন্য আমরা সর্বোচ্চ 25 টাকা রেখেছি। কেমন? তারপরে অ্যাডভাইজার যারা আছেন, পরামর্শ যারা দেবেন তাদেরকে খুব বেশি টাকা দেওয়ার দরকার নেই। এটা আপনি এই মানে 50 পয়সা আরকি, মানে 0.5% উপদেষ্টা ফি বা 1 টাকা আপনি রাখবেন। 100 টাকার 1 টাকা হচ্ছে উপদেষ্টার ফি হিসেবে রাখবেন। কেমন? এরপরে আপনি অফিস ভাড়া বাবদ আপনি ব্যয় দেখাবেন বা ব্যয় করবেন 6 টাকা। তারপরে আপনার পানি, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট লাইন প্রতিস্থাপন করার জন্য যে ব্যয় হবে তাতে আপনি 1 টাকা থেকে 2 টাকা ম্যাক্সিমাম রাখতে পারেন। অফিস ভাড়া 5 টাকা হলে এটা 2 টাকা করবেন এরকম। আর যাতায়াতের জন্য যে খরচ করবেন সেটাও 0.5%। পরিবহন খরচ আপনার আসা যাওয়ার যে কর্মীরা আসা যাওয়া করবে তার জন্য সর্বোচ্চ আপনি 0.7%। আর আপনি যদি এটা অনেক সময় প্রযোজ্য ক্ষেত্রে সবাই না করলেও পারবেন, এটা একটা অপশনাল। কারণ বীমা খরচ অনেক সময় আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি আগুন লেগে যায় তাহলে আপনার কি হলো, সমস্ত উদ্যোগ ধ্বংস হয়ে গেল। তো আমরা এই জন্য বলি এটা অপশনাল, কিন্তু আমি বলি পার্সোনালি যদি আমার মতামত চান তা আমি বলবো যে আপনারা যারা এই ধরনের ব্যবসার অবস্থায় অবস্থান করছেন, অফিস আছে, প্রোডাকশন করছেন, পণ্য উৎপাদন করছেন, তারা ওই মানে 30 পয়সা খরচ করে আপনারা বীমাটা করে নেবেন, আপনার ব্যবসার বীমা করে নেবেন। যেটা আমরা বলেছি প্রযোজ্য ক্ষেত্রে। কেমন? তারপরে হচ্ছে আপনার অনলাইনে ব্যয়। এখন তো ইন্টারনেট অফিস করলে একটা যদি আপনি নিজস্ব ওয়েবসাইট হোস্টিং করেন তাহলে কিন্তু আপনাকে অনলাইনে 1 টাকা খরচ করতে হবে। ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট হলে আপডেট করা, মডিফিকেশন করা, তারপর ওয়েবসাইট বানানো থেকে শুরু করে ডোমেইন হোস্টিং কস্ট সব মিলায় আপনাকে মোটামুটি 1 টাকা খরচ করতে হবে। আর আপনার যে কর্মচারীরা আছে, আপনার যারা টিম মেম্বার, যারা আপনার ব্যবসা বা আপনার উদ্যোগের প্রাণ, তাদের পেছনে আপনার খরচ করতে হবে বেতন বাবদ 100 টাকার মধ্যে 20 টাকা। এর বেশি নয়। তাহলে এখন এই 20 টাকাকে আপনি এখন ম্যানেজারের বেতন কত করবেন, অ্যাকাউন্টেন্টের বেতন কত করবেন, কেমন? কোয়ালিটি কন্ট্রোলারের বেতন কত করবেন, তারপরে যারা লেবার আছে তাদের বেতন কত করবেন, সেটা আপনি তখন ভাগ করে নিতে পারবেন। কিন্তু এটা কখনোই 20 টাকার বেশি না। তাহলে এভাবে আপনি যদি যোগ করেন, যোগ করলে আপনি দেখবেন যে 100 টাকা হয়ে গেছে। তাহলে আপনারা আজকে আপনাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর আমার বিশ্বাস যে একটা নতুন বিষয় জানতে পারলেন যে 100 টাকাকে আপনি কিভাবে ব্যবসার পূর্ব খরচের খসড়া প্রতিবেদন আপনি তৈরি করবেন। মূলত এই ফরম্যাটটা ফলো করেই আর্থিক প্ল্যানিং করেন। এটা 100 টাকার উপরে বেস করে এখন আপনার মানে ব্যবসার কত টাকা প্রাথমিক মূলধন সেভাবে আপনাকে হিসাবটা করে নিতে হবে। তো আমি মোটামুটি একটা 100 টাকার ভাগটা আপনাদের পার্সেন্টেজ হিসেবে করে দেখালাম। এটা আপনাদের কাছেই থাকবে স্লাইডটা। আপনারা এই কাজটা আপনার অবশ্যই আপনারা আপনাদের বিজনেস প্ল্যানের ভেতরে এই 5 থেকে 6 পেজের মধ্যে আর্থিক প্রতিবেদনগুলো তৈরি করবেন। কেমন? এই পয়েন্টে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা একটু লিখে রাখবেন। পরবর্তীতে আমরা প্রশ্ন উত্তর পর্বে চেষ্টা করব এগুলো উত্তর দেওয়ার। তো মোটামুটি আপনার 100 টাকার একটা খরচের হিসাব আপনাদের কাছে সামনে পেশ করা হলো। এই হিসাবটা ফলো করে আপনারা আপনাদের আর্থিক প্ল্যানিংটা তৈরি করবেন। এরপরে যে খরচটা আছে, সেকেন্ড খরচ যেটা ব্যবসা পূর্ব খরচ গেল, এরপরে হচ্ছে যে প্রশাসনিক ব্যয়। প্রশাসনিক ব্যয় কাকে বলা হয়?
প্রশাসনিক ব্যয় হচ্ছে সেই সকল খরচ যা আপনার উৎপাদন অথবা উৎপাদিত পণ্য বিক্রয় এর সাথে সরাসরি যুক্ত নয়। এই ধরনের এই জাতীয় খরচকে প্রশাসনিক খরচ বলা হয়। ক্লিয়ার হলেন যে যে খরচটা আপনার কোম্পানির বা আপনার ব্যবসার উৎপাদন অথবা উৎপাদিত পণ্য বিক্রয়ের সাথে সরাসরি যুক্ত নয়, এই জাতীয় খরচগুলোকে বলছি আমরা প্রশাসনিক ব্যয়। তাহলে প্রশাসনিক খরচ কয় ধরনের? প্রশাসনিক খরচ কোন কোন খরচগুলো আসলে প্রশাসনিক খরচের অন্তর্ভুক্ত? তো আমরা মোটামুটি প্রশাসনিক খরচকে দুই ধরনের বলে থাকি। একটা হচ্ছে নগদে প্রদান করা হয়। প্রশাসনিক খরচ একটা নগদে প্রদান করা হয়, যেমন হচ্ছে আপনার বেতন, বাড়ি ভাড়া, আপনার অফিসের স্টেশনারি পণ্য, প্রিন্টার, কাগজ, কলম, খাতা, রেজিস্টার, এগুলো হচ্ছে আপনার প্রশাসনিক খরচ, এগুলো নগদে প্রদান করা হয়। আর নগদে প্রদান করা হয় না, কিন্তু হিসেবে আপনার অন্তর্ভুক্ত করতে হবে, যেটা আপনার মূল হিসেব, একটা ব্যবসার যে হিসেব, সেখানে অন্তর্ভুক্ত করতে হবে আপনার আসবাবপত্র এবং যন্ত্রপাতি কেনাকাটার খরচটা। যন্ত্রপাতি কেনাকাটার খরচটা প্রশাসনিক খরচের মধ্যে পড়বে। এখন আমরা প্রশাসনিক খরচকে 4 ভাগে ভাগ করতে পারি। কেমন? প্রশাসনিক খরচকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার পরিবর্তনশীল খরচ। পরিবর্তনশীল যে খরচটা প্রতিনিয়ত পরিবর্তন হয়। তারপরের খরচটা হচ্ছে স্থির ব্যয়। একটা পরিবর্তনশীল ব্যয়, একটা হচ্ছে স্থির ব্যয়। তারপরে কি? তারপর হচ্ছে অপ্রয়োজনীয় ব্যয়। আমরা পরে বলবো, অবশ্য এগুলোকে ভাগ করব, দেখবো কি কি পরিবর্তনশীল খরচ কারা, স্থির ব্যয় কারা, অপ্রয়োজনীয় খরচ কোথায় হয়, এবং একটা হচ্ছে অবিরাম খরচ। অবিরাম খরচ, আপনি একটা মেশিন কিনলেন, আপনাকে আজীবন ওই মেশিনের পেছনে মেইনটেনেন্স কস্ট বেয়ার করতে হবে। আপনি একটা গাড়ি কিনলেন, আপনার আজীবন একটা গাড়ির পেছনে মেইনটেনেন্স কস্ট খরচ করতে হবে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট। আর আপনি একটা বাড়ি কিনলেন, বাড়ির মেরামত থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে প্রত্যেক মাসে একটা খরচা আপনাকে রাখতে হবে, যেটা আমরা বলি অবিরাম খরচ। কেমন? তো পরিবর্তনশীল খরচগুলো কি কি একটু মনোযোগ দিতে হবে আসলে। পরিবর্তনশীল খরচগুলো কার মধ্যে আপনি এখন শুরু করতেছেন, আপনি কিন্তু প্ল্যান শুরু করেছেন, তো আপনাকে এই টাকাগুলো হিসাব রাখতে হবে তো, তাই না? বেহিসেবি তো চলা যাবে না। পরিবর্তনশীল খরচ হচ্ছে যে প্রতি মাসে একই পরিমাণ অর্থ খরচ হয় না। প্রত্যেক মাসে একই পরিমাণ অর্থ খরচ করতে হয় না, যে সকল অর্থকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তন, যেমন এক এক মাসে বিদ্যুৎ বিল এক এক রকম আসে না, তাই না? আপনার বাসা বাড়িতে দেখবেন কোনো মাসে 1000 টাকা, কোনো মাসে 1200, কোনো মাসে 1500, তাই না? তার মানে এটা পরিবর্তনশীল খরচ। গ্যাসের বিল, পানির বিল একই রকম, এগুলো পরিবর্তনশীল, ব্যবহারের উপরে নির্ভর করে এটার মূল্য নির্ধারণ হয়। তারপরে দেখবেন অফিস স্টেশনারি এবং প্রিন্টিং খরচ, এটাও কিন্তু পরিবর্তনশীল। প্রত্যেক মাসে কিন্তু একই পরিমাণে স্টেশনারি লাগছে না, প্রিন্টিং কস্ট প্রত্যেক মাসে একই রকম লাগছে না। তারপর হচ্ছে আপ্যায়ন খরচ, এটাও কিন্তু পরিবর্তনশীল খরচ। ধরেন এই যে আমরা এখন, আপনি একটা উদ্যোগ নিয়েছেন, আপনি দেখা গেল যে এই মাসে আমি আপনার উদ্যোগটা দেখতে গেলাম পিরোজপুরে অথবা আপনার পটুয়াখালীতে, আপনি খাবার দাবারের আয়োজন করবেন নিশ্চয়ই, হ্যাঁ? তো সেটার আপ্যায়ন খরচ কিন্তু প্রত্যেক মাসে একই রকম হবে না। এই জন্য আপ্যায়ন খরচগুলোকেও আমরা পরিবর্তনশীল খরচের মধ্যে বলি। এরপরে যাতায়াত খরচ, এটা পরিবর্তনশীল। পরিবহনের ভাড়া পরিবর্তনশীল। যেমন এই যে করোনা কাল শুরুর আগে ঢাকা রাজশাহীর ভাড়া ছিল আপনার 1000 টাকা, মানে এসি বাসে, আরামদায়ক বাসে, শীতাতপ নিয়ন্ত্রিত বাসে, কিন্তু এখন এই ভাড়াটা হয়ে গেছে 1300 টাকা। মানে এগুলো পরিবর্তনশীল, বিভিন্ন অবস্থা বা মানে সুযোগের অভাবে এগুলো পরিবর্তন হয়। তাহলে আপনারা এই পয়েন্টগুলো কি ক্লিয়ার হলেন, যে তাহলে পরিবর্তনশীল খরচগুলো কি কি, এগুলো আপনাকে মনে রাখতে হবে। যে আচ্ছা, ফট করে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা আপনার এই মাসে যাতায়াত খরচ হয়েছে কত, আপনি বললেন যে আমার 10 টাকা, তো আমি যদি বলি যে এটা কি আপনার স্থির ব্যয় রাখছেন নাকি পরিবর্তনশীল খরচের মধ্যে রাখছেন, তখন আপনাকে মানে ফট করে এটা জেনে ফেলতে হবে যে না, আচ্ছা যাতায়াত তো এটা পরিবহন, এগুলো ছিল কার মধ্যে, পরিবর্তনশীল খরচের মধ্যে। কেমন? এরপরে আসছে আমাদের স্থির ব্যয়। স্থির ব্যয়, তো যে সকল ব্যয়সমূহ
পরিমাণ প্রত্যেক মাসে একই পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, সেগুলোকে স্থির ব্যয় বলা হয়। প্রত্যেক মাসে আপনাকে একই খরচ দিতে হবে, মানে খুব সচরাচর পরিবর্তন হয় না যে খরচগুলো। যেমন কিরকম হতে পারে, যেমন আপনার অফিস অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া। আপনি অফিস ভাড়া নিয়েছেন, ফিক্স করে নিয়েছেন যে ১ বছরের মধ্যে আমি ৫,০০০ টাকা করে অফিস ভাড়া দিব। এটা ফিক্সড। হ্যাঁ, ১ বছর পর হয়তো বাড়তে পারে, তখন সেটা পরিবর্তনশীল বলা যাবে। কিন্তু সাধারণভাবে একটা অফিস ভাড়া নিতে গেলে বা একটা বাসা ভাড়া নিতে গেলে আপনি ১ বছর বা ২ বছরের একটা চুক্তি করে নেন। কেমন? তার মানে এগুলো হচ্ছে স্থির ব্যয়ের মধ্যে পড়েছে। কর্মচারীদের বেতনও তদ্রূপ। ১ বছরের আগে সাধারণত কর্মচারীদের বেতন পরিবর্তন হয় না। যন্ত্রপাতির ভাড়া, আপনি যে যন্ত্রপাতি নিয়েছেন, ভাড়া যদি কোন যন্ত্রপাতি নিতে হয়, সেটাও কিন্তু ফিক্সড একটা নির্দিষ্ট সময়ের জন্য। এবং ইন্টারনেটের বিল এগুলো সচরাচর বাড়ে না। এগুলো মোটামুটি ফিক্সড থাকে। তাহলে এখন আমি যদি আপনাকে বলি যে আপনার অফিসে কি ইন্টারনেট আছে? আপনি বলবেন জি আছে। আপনার ইন্টারনেটের জন্য আপনি যে খরচটা করেন এটা আপনি কি কোথায় রেখেছেন? পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে নাকি? জি স্যার। হ্যাঁ? জি স্যার। না, এটা তো ইন্টারনেটের বিল তো পরিবর্তনশীল ব্যয় নয়। এটা তো স্থির ব্যয়। তো এই জায়গাগুলো আমাদের আসলে ক্লিয়ার করতে হবে। ফাইন্যান্সিয়াল প্ল্যান করতে গেলে আপনাকে কিন্তু আমি ধরে ধরে ইন্টারনেটের বিল আপনি লেখেন এত টাকা, কর্মচারীর বেতন এত টাকা রাখেন, এগুলো কিন্তু আমি বলবো না। আমি আপনাদের উপকরণগুলো বলবো। আপনাকে আপনার বুদ্ধি দিয়ে, আপনার ব্রেন খাটিয়ে আপনার ব্যবসাকে এই ফরম্যাটের মধ্যে ফেলে আপনার প্ল্যান, ফাইন্যান্সিয়াল প্ল্যান আপনাকেই করতে হবে। হ্যাঁ? তার মানে তাহলে আমাদের কাজ কি? যদি এই কাজ আপনি উদ্যোগ শুরু করে করতে গিয়ে যদি কখনো কোনো বাধার বা সমস্যার সম্মুখীন হন, সেই ক্ষেত্রে আমরা আছি। তার মানে আমরা কিন্তু আজকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ অনেকখানি এগিয়ে আসলাম। আমরা জানলাম যে আমি কিন্তু ব্যবসায়ী নই, আমি কিন্তু উদ্যোক্তা। আমার কিছু টাকা পয়সা ছিল, আমি এখন একটা ব্যবসা দাঁড় করাতে চাচ্ছি। তাহলে আমাকে স্যার বলেছেন যে এর মধ্যে আমাকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা করতে হবে। আর প্ল্যান ছাড়া যদি আপনি এগুলো করেন, আপনি ওই যে আমরা বারবার শব্দটা বলি, যদিও খুবই হাস্যকর, যে সাফল্যের সাথে ব্যর্থ হবেন। আমরা চাই যে কেউ ব্যর্থ হবেন না, সবাই সফল হবেন। আপনাদেরকে এই ধরনের একটা প্ল্যানিং এর মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে। তাহলে আমরা পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয় জেনে গেলাম। এর পরের কাজ আপনার যেটা, যে যে ব্যয়গুলি আপনার সারা বছর ধরে আপনাকে করতে হবে এবং একসাথে অনেক সময় অনেক বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হতে পারে যদি একটা মেশিন নষ্ট হয়ে যায়। যে ধরেন যে মেশিনটা দিয়ে আপনার মূল উপাদান তৈরি হয় বা পণ্য তৈরি হয়, সেই মেশিনটা যদি কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে দেখা গেল একসাথে আপনাকে ওই মেশিনটার জন্য আপনাকে হয়তো ৫০,০০০ বা ৬০,০০০ টাকা ইনভেস্ট করতে হতে পারে। তো এই জন্য অবিরাম খরচটা, এটা যদি যন্ত্রপাতি নষ্টও না হয়, উৎপাদনে থাকে, তাহলে আপনাকে প্রত্যেক মাসে মাসে এই যন্ত্রপাতি মেইনটেনেন্স করার জন্য আপনাকে একটা খরচ করতে হবে, যেটা বলছি আমরা অবিরাম খরচ। এবং গাড়ি মেরামত, যদি কোনো কোম্পানিতে বিপণন কাজে যদি কোনো গাড়ি থেকে থাকে, তাহলে আপনার গাড়ি মেরামতের খরচটা আপনার অবিরাম খরচের মধ্যে যোগ দিতে হবে। তাহলে আমরা ৪টা খরচের মধ্যে ৩টা জানলাম। একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, তারপরে হচ্ছে স্থির ব্যয়, তারপরে হচ্ছে অবিরাম খরচ। আরেকটা আছে, সেটা হচ্ছে অপ্রয়োজনীয় কিছু খরচ আছে। এটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, যেগুলো প্রত্যক্ষভাবে আসলে কোনো প্রয়োজন নাই, কিন্তু তারপরও ব্যবসা পরিচালনা করার জন্য আপনাকে পরোক্ষভাবে করতে হয়। যেমন উপঢৌকন দিয়া, অনেক সময় পাড়ার মাস্তানরা আসে, এসে চাঁদা চাইলো, হয়তো এটা তো বাস্তব, তাই না? অনেক সময় বিভিন্ন দিবস উপলক্ষে এসে চাঁদা চাইলো। তারপরে আহ, অনেক সময় আপনার অন্য কোনো কোম্পানির সাথে আপনি জয়েন্টলি কিছু করতে যাচ্ছেন, তাদের সাথে মিটিং করলেন, তখন তাদেরকে কিছু উপঢৌকন দিতে হয়, উপহার দিতে হয়। আরেকটা হচ্ছে কি, যে অলিখিত কমিশন প্রদান। এটা হচ্ছে চুপে চুপে বললাম, যে অলিখিত কমিশন প্রদান বিভিন্ন জায়গায় দিতে হতে পারে। তো এগুলো হচ্ছে আপনার অপ্রয়োজনীয় ব্যয়। তো এই জন্য ব্যবসা প্রতিষ্ঠানে যখন, মানে আপনি একটু কংক্রিট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করবেন, তখন আপনাকে এই অপ্রয়োজনীয় ব্যয়, এটারও খরচটা রাখতে হবে। কেমন? আচ্ছা, তো আমরা এই মোটামুটি খরচের খাতগুলো বুঝলাম, জানলাম।
আমরা নতুন এই বিষয়টা আলাপ আলোচনা করার পূর্বে, ব্রেক ইভেন পয়েন্ট আলোচনা করার পূর্বে আমরা একটু 15 মিনিটের একটা ব্রেক নিয়ে আমরা আবার সংযুক্তই থাকবো, আমরা কেউ লিভ করবো না। আমরা একটা জাস্ট 15 মিনিটের ব্রেক নেই। আমরা যদি কারো চা খাবার মানে দরকার থাকে বা নাস্তাপাতি করার ব্যবহার থাকে বা কারো যদি রিফ্রেশমেন্টের দরকার হয়, তাহলে আপনারা এই 15 মিনিট ব্রেক দিচ্ছি। 15 মিনিট পর আপনারা আবার এই স্ক্রিনের সামনে চলে আসবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ, আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো। একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান ব্যবসার। তো ব্যবসা আসলে আপনাদের আমি আরেকটু বিষয় একটু ক্লিয়ার হয়ে নিয়ে আসি। আমি কিন্তু উদ্যোক্তা আর ব্যবসায়ের মধ্যে একটু ফাইন লাইন ডিফারেন্সটা আপনাদের প্রথমে দেখিয়েছি, কেমন? তো আসলে এখন ব্যবসা বলতে আমরা কি বুঝি, আমরা মনে হয় একটু আমাদের জানার দরকার আছে। যেহেতু আমরা ব্যবসা করব, আমরা ব্যবসাকে একটা সমাধান, সমস্যা সমাধানের একটা উদ্যোগ হিসেবে নিতে যাচ্ছি। তার মানে ব্যবসা কি, এই বিষয়ে আমাদের কিন্তু একটু মনে হয় কনফিউশন রয়েছে। আমরা ব্যবসা বলতে খালি মনে করি যে আহ, খালি মুনাফা করা, খালি মুনাফা করা। হ্যাঁ, এটাও ওয়ান অফ দা টার্গেট, কিন্তু একমাত্র টার্গেট নয়। তো আমরা যদি ব্যবসাকে বলি অর্থনীতির পরিভাষায় যে এটা আসলে একটা সামাজিক কর্মকাণ্ড, আপনারা সবাই মনে খেয়াল করবেন যে আমরা ব্যবসা বলি যে ব্যবসা হচ্ছে একটা সামাজিক কর্মকাণ্ড। আমরা একটু ব্যবসা সম্পর্কে জেনে আমরা ব্রেক ইভেন পয়েন্টটা আলাপ করব। তো আহ, এই সামাজিক কর্মকাণ্ড যেখানে আপনার একটা নির্দিষ্ট সৃষ্টিশীল এবং উৎপাদনীয় লক্ষ্যকে সামনে রেখে বৈধভাবে, এমন অবৈধভাবে না কিন্তু বৈধভাবে, সম্পদ উপার্জন অথবা লাভের উদ্দেশ্যে মানুষজনকে সংগঠিত করা, এবং সেই সাথে খালি সংগঠিত করলেই হবে না, এই মানুষজনকে আপনার বিভিন্ন উৎপাদনীয় কর্মকাণ্ডে সংযুক্ত করা নামই হচ্ছে ব্যবসা। কেমন, আমরা ক্লিয়ার হলাম? ব্যবসা মানে একটা সামাজিক কর্মকাণ্ড, যে কর্মকাণ্ডের মাধ্যমে আপনি একটা নির্দিষ্ট সৃষ্টিশীল এবং উৎপাদনীয় লক্ষ্যকে সামনে রেখে বৈধভাবে সম্পদ উপার্জন অথবা লাভের উদ্দেশ্যে মানুষজনকে সংগঠিত করা এবং উৎপাদনীয় কর্মকাণ্ড বজায় রাখা। যদি আমরা আইন দিয়ে বলি, আইন অনুসারে কিভাবে বলতে পারি যে ব্যবসা বলতে আসলে একটা আমরা সংগঠনকে বুঝি যা অর্থের বিনিময়ে ভোক্তা বা যারা কনজিউমার তাদেরকে পণ্য অথবা সেবা, এ দুটোই প্রদান করা, দুইটাই হতে পারে, পণ্য বা সেবা। কেমন? তো এটা একটা ইংরেজি শব্দ, এর মানে পরিভাষা যদি আমরা বলি তাহলে আক্ষরিক অর্থ হচ্ছে ব্যস্ত থাকা। বিজনেস মানে হচ্ছে ব্যস্ত থাকা, অর্থাৎ ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে বাণিজ্যিকভাবে সমর্থনযোগ্য অথবা লাভজনক কাজে ব্যস্ত থাকা। আমরা ব্যবসা সম্পর্কে কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম। তো এর উদ্দেশ্য ছিল, ব্যবসার উদ্দেশ্য হচ্ছে আপনার টিকে থাকার জন্য, মানে নিজেকে সুরক্ষা দেয়া, নিজের এবং নিজের পরবর্তী প্রজন্মকে সুরক্ষা দেয়া। তারপরে সুরক্ষা যখন হয়ে গেল, তারপরের কাজ হচ্ছে সমৃদ্ধি অর্জন করা, নিজের সমৃদ্ধি অর্জন করা। যখন আপনার নাকি সমৃদ্ধ অর্জন করা হয়ে গেল, এরপরের কাজ হচ্ছে আপনার মুনাফা করা। কিন্তু আমরা অধিকাংশ মানুষ বুঝে থাকি ব্যবসা মানে হচ্ছে খালি লাভ করা, খালি মুনাফা করা। এটা একটা ভুল আমাদের আন্ডারস্ট্যান্ডিং। এরপরের কাজ হচ্ছে আমাদের সামাজিক দায়িত্ব পালন করা। এটা হচ্ছে নাম্বার 4। কেমন? তো আমাদের একজন আবার এন্টার করছে রুমে। আচ্ছা, আমরা সাধারণত এখন ব্যবসার ধরন বলতে আমরা কিভাবে বুঝি ব্যবসার ধরন? তো আমরা এই মালিকানা ও আইনগত ভিত্তির উপরে আমরা ব্যবসাকে 3 ভাগে ভাগ করি। এটা আইনগত ভাগ, কিন্তু একটা হচ্ছে একক মালিকানা, 2 নাম্বার হচ্ছে যৌথ কারবার। কেমন? যৌথ কারবার বা অংশীদারি কারবার। আর নাম্বার 3 হচ্ছে আপনার কোম্পানি তৈরি করা। এটা আবার 2 রকম হতে পারে, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। কেমন? তাহলে আপনারা বুঝলেন যে ব্যবসা কিন্তু ধরনের উপর আমরা 3 ভাগে ভাগ করি।
মূলত আমরা এখন আবার ব্যবসাকে আমরা উৎপাদনমুখিতা, সেবামুখিতা এবং ট্রেডিং এই 3 ভাগে ভাগ করে থাকি। আর আধুনিক যে ব্যবসা আমাদের, আধুনিক ব্যবসা এটা আমি আলোচনা কেন করছি? আপনারা হয়তো বলতে পারেন যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মধ্যে আমার ব্যবসার কি ভূমিকা রয়েছে? এই আলোচনা করার কারণ হচ্ছে যে আপনারা যেহেতু সবাই মানে যারা উদ্যোক্তা আছেন তারা সবাই যেহেতু ব্যবসা করবেন, ব্যবসার মাধ্যমে আপনি একটা নতুন উদ্যোগ গ্রহণ করবেন। এই কারণে আমরা কিন্তু অনেকেই ক্লিয়ার নই যে আসলে আমি ব্যবসাটার কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি, আমি কোন শিল্পের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। এই জন্য আধুনিক যে ব্যবসা সেটাকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শিল্প, একটা হচ্ছে বাণিজ্য, আর একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। তাহলে এখন শিল্প বলতে আমরা কি বুঝি? কেমন? শিল্প হচ্ছে যেখানে কাঁচামাল অথবা প্রাথমিক দ্রব্যকে আপনার কারখানা ভিত্তিক প্রস্তুত প্রণালীর মাধ্যমে মাধ্যমিক অথবা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় শিল্প। অন্যভাবে যদি আমরা বলি তাহলে বলতে পারি যে যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়, তারপর প্রাকৃতিক সম্পদকে কাঁচামালে রূপদান করা হয় এবং তাকে প্রক্রিয়াজাত করে মানুষের কাছে ব্যবহার উপযোগী করা হয়, তাকে বলা হয় শিল্প। আমরা শিল্পকে ভাগ করি হচ্ছে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, এই মোটামুটি 4 ভাগে আমরা ভাগ করি। আরো অনেক রকমের শিল্প রয়েছে, তো মূলত আমরা এই 4 ভাগে ভাগ করি শিল্পকে। তো বৃহৎ শিল্প যেখানে সম্পদের মূল্য বা যে শিল্পে স্থায়ী সম্পদের মূল্য 10 কোটি টাকার অধিক এবং যেখানে 100 জনের অধিক কর্মচারী কাজ করে, এ ধরনের শিল্পকে আমরা বলি বৃহৎ শিল্প। তারপরে মাঝারি শিল্প, যে শিল্পে স্থায়ী সম্পদের মূল্য 10 কোটি টাকার কম এবং যেখানে শ্রমিকের সংখ্যা 25 থেকে 100 জন, এই ধরনের শিল্পকে বলা হয় মাঝারি শিল্প। তারপরে হচ্ছে ক্ষুদ্র শিল্প, এবং আমরা যারা এখানে ট্রেনিং নিতে আসছেন তারা সব মানে তাদের মধ্যে অধিকাংশ আমরা যে শিল্পের মধ্যে পড়ি সেটা হচ্ছে কুটির শিল্প। যে শিল্পে বিদ্যুতের ব্যবহার ছাড়াই শুধুমাত্র পরিবারের সদস্যগণ ঘরে বসে উপার্জন করতে পারেন, এ ধরনের শিল্পকে আমরা বলি কুটির শিল্প। তো তাহলে আমরা মোটামুটি এখন শিল্পকে কিন্তু আমরা 5 ভাগে ভাগ করি। 5 ভাগে আপনারা একটু খেয়াল করবেন যে 5 ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে প্রজনন শিল্প বা জেনেটিক ইন্ডাস্ট্রি, প্রজনন শিল্প। এরপরে হচ্ছে আপনার নিষ্কাশন শিল্প, তারপরে কি কনস্ট্রাকশন শিল্প, তারপরে কি উৎপাদন শিল্প বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, তারপরে কি সার্ভিস ইন্ডাস্ট্রি বা সেবা শিল্প। এখন আপনারা নিজেকে মিলিয়ে নিন আপনি কোন শিল্পের মধ্যে পড়েছেন। যদি আপনি উৎপাদিত সামগ্রীকে পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, যেমন আপনাদের মধ্যে কেউ যদি হ্যাচারি করেন, আপনাদের মধ্যে কেউ যদি নার্সারি করে থাকেন, তাহলে কিন্তু আপনারা প্রজনন শিল্পের মধ্যে পড়ে গেছেন। এরপরে রয়েছে আপনার ভূগর্ভস্থ পানি অথবা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা, যেটা খনিজ শিল্প। আমাদের খনিজ শিল্পে অংশগ্রহণকারী উদ্যোক্তা ভাই বোনদের সাধারণত খুবই কম পাওয়া যায়। এরপরে আছে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্পের মধ্যে আমরা অনেক উদ্যোক্তা ভাইকে দেখতে পাই। যেমন যেমন আপনার নির্মাণ করতে গেলে কি লাগে? ইট লাগে। আমাদের অনেক উদ্যোক্তা ভাই আছেন যারা কিন্তু ইটের ভাটা করেন। তাহলে আপনি কোন শিল্পের মধ্যে জড়িত হলেন? নির্মাণ শিল্পের মধ্যে। কেমন? রাস্তাঘাট তৈরি করতে বালি লাগে, সিমেন্ট লাগে, পাথর লাগে। তো এইখানে এই মধ্যে এই শিল্পের মধ্যে যারা উদ্যোক্তা হিসেবে আপনারা আসছেন, তারা কিন্তু আপনারা নির্মাণ শিল্পের মধ্যে জড়িত হলেন। এরপরে রয়েছে উৎপাদন শিল্প। বাংলাদেশের সবচেয়ে বেশি মানে যে শিল্পে আপনার শ্রম এবং যন্ত্র দুইয়ের ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনযাত্রা আরামদায়ক ও সহজতর হয়, তাকে বলা হয় আপনার এবং মানে কাঁচামালকে যন্ত্রের মাধ্যমে ব্যবহার করে কাঁচামালকে পণ্যে রূপান্তর করা হয়, তাকে বলা হয় সবচেয়ে বড় যে শিল্প বাংলাদেশে। বলেন তো কোন শিল্প? গার্মেন্ট শিল্প বা যেটাকে বলি বস্ত্র শিল্প। তার মানে এটা হচ্ছে উৎপাদন শিল্পের উদাহরণ। তা আপনারা কেউ যদি কাপড়ের ব্যবসা শুরু করেন যেখানে কাঁচামালকে শ্রম এবং যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে
চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়। কেমন? তারপরে রয়েছে সেবা শিল্প। এখন আপনারা মিলিয়ে নিন যে আপনি কি এই শিল্পের মধ্যে পড়েন কি। যেমন সেবা শিল্প কি করে? মানুষের বিভিন্ন সেবা প্রদান করার মাধ্যমে জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করে তোলে। যেমন বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন করা, বিতরণ করা, ব্যাংকিং, ইন্টারনেট, স্বাস্থ্য, এগুলো হচ্ছে আপনার সেবা শিল্পের মধ্যে রয়েছে। কোনো অ্যাডভোকেটের পরামর্শ নেয়া, কেমন? কোনো অডিট ফার্ম, কোনো কনস্ট্রাকশন ফার্ম, এটা হচ্ছে সবাই এই শিল্পের মধ্যে পড়ে। তো মোটামুটি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা আরো রয়েছিল বাণিজ্য, তারপরে আপনার রয়েছে ট্রেডিং, এই বিষয়গুলো আমরা আমাদের এখন মূল জায়গায় চলে আসবো। তো এরকম আমরা একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে তাহলে আপনি ক্লিয়ার হয়ে নিতেন যে আপনি আসলে কোন জায়গায় অবস্থান করছেন। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এই শব্দটা আপনারা মনে রাখবেন, বা অনেকে জানেন, আমি জানি এই বিষয়টা, যারা বিশেষ করে ব্যবসা প্রশাসন নিয়ে পড়াশোনা করেছেন তারা সবাই জানেন যে একটা প্রতিষ্ঠানের ব্রেক ইভেন পয়েন্ট হলো সেই বিন্দু, খেয়াল করবেন যে এটা হচ্ছে সেই বিন্দু যেখানে পণ্য উৎপাদনের ব্যয় এবং পণ্য বিক্রি করা হতে যে পরিমাণ অর্থ পাওয়া যায় তা একই। তার মানে কি হলো? তাহলে আপনার কোনো মুনাফা হলো না। তাহলে যে আপনার উৎপাদন করতে যে খরচ হলো, ধরেন উৎপাদন করতে খরচ হয়েছে 50 টাকা, আর আপনি ওই পণ্য বিক্রি করেও পাচ্ছেন 50 টাকা। তাহলে এই বিন্দুটাকে আমরা বলছি হচ্ছে যে যেখানে উৎপাদন ব্যয় আর পণ্য বিক্রি করে যে বিক্রয়লব্ধ অর্থ তা সমান। সবাই ক্লিয়ার? পণ্য উৎপাদন ব্যয় আর বিক্রয় পণ্য বিক্রয় করে যে অর্থ আয় করা হয়, যে অর্থ করা হয় সেটা সমান। তার মানে হচ্ছে যে এই বিন্দুটা এমন একটা বিন্দু যে বিন্দু পর্যন্ত পণ্য বিক্রয় করা হলে আপনার কোনো লাভ হবে না, আবার আপনার কোনো লোকসানও হবে না। কেমন কথা হলো এ আবার? হ্যাঁ, এটা হচ্ছে সেই বিন্দু যে বিন্দু পর্যন্ত আপনি পণ্য বিক্রয় করলে কোনো মুনাফাও হবে না, আবার আপনার কোনো লোকসান হবে না। তাহলে বুঝতে পারলেন আপনারা যে কি ব্রেক ইভেন পয়েন্ট, এটা লাভ কি বা এটার ক্ষতি কি? আচ্ছা, তাহলে আপনার মাথার মধ্যে, আপনাদের সবার মধ্যে এখন মাথার মধ্যে এই বিষয়টা ঢুকে গেছে যে ব্রেক ইভেন পয়েন্টের মধ্যে আসলে তিনটা উপাদান রয়েছে। একটা হচ্ছে বিক্রয় মূল্য। কেমন? ব্রেক ইভেন পয়েন্টের মধ্যে মোট তিনটা উপাদান থাকে। তিনটা উপাদান। একটা হচ্ছে বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যটা আপনি বের করবেন। আপনি যে পণ্যটা উৎপাদন করতে যাচ্ছেন সে পণ্যটা বিক্রয় মূল্য ধরেন আপনি বের করবেন। আপনি কোন সূত্র বা কি দিয়ে আপনি বিক্রয় মূল্য নির্ধারণ করবেন? তাহলে আপনাকে যেতে হবে আপনার ওই যে আমরা মানে প্রথম দিকে পড়ে আসলাম যে স্থির ব্যয়। আপনাদের এখন কি খেয়াল আছে স্থির ব্যয় কি কি ছিল? একজন কেউ বলতে পারবেন একটা স্থির ব্যয়ের কথা? স্যার, যেমন বিষয়টা হলো আমার যে আমাকে কর্মচারী যে বেতনটা দেয়া হবে, এটা তো নির্ধারিত স্যার। এই নির্ধারিত ধরনেরই স্থির এই ব্যয়। ধরনের যে ব্যয়গুলো আছে আমার মানে নির্ধারণ করা, এটা পরিবর্তনশীল হতে পারে ইয়ারলি, আফটার দ্যাট 2 এক্স্যাক্টলি। ইয়ার্স 3 ইয়ার্স, এই ধরনের কি যে বিষয়গুলো আসবে সেগুলি আমাদের পরিবর্তন মানে স্থির যে ব্যয়টা বলা যাবে, এটা আমার নির্ধারিত যে বিষয়টা, সেটাই স্যার। খুবই ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি মাইক্রোফোন আনমিউট করেন না। আরেকটা বিষয় আছে, তাহলে আমাদের আরেকটা ব্যয়, মানে আমরা বিক্রয় মূল্য বের করব। একটা পণ্য আমি উৎপাদন করেছি, তার বিক্রয় মূল্য বের করব। তাহলে তার স্থির ব্যয়টা আমরা জানি, আগে থেকে এটা জেনে এসেছি যে স্থির ব্যয় কার কার মধ্যে, কাকে কাকে আমরা স্থির ব্যয় বলি। আচ্ছা, তাহলে আরেকটা পরিবর্তনশীল ব্যয়ের কথা কি বলবেন আমাদের ফিরোজ ভাই? অবশ্যই স্যার। পরিবর্তনশীল ব্যয়টা হলো আমার, যেমন মানে কনজাম্পশন যেটা হতে পারে, যেমন বিদ্যুৎ বিল, এটা বেশি কম আমরা কনজাম্পশন এক্স্যাক্টলি, করলে সেটা পরিবর্তন হতে পারে স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে আমার ব্রেক ইভেন, আমরা এই যে কেন এই জিনিসগুলো আগে পড়ে এসেছি, কারণ আমি এখন একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য ঠিক করব। আপনি একটা প্রোডাক্ট তৈরি করেছেন সবার জন্য, আমি যারা আছেন আমাদের সাথে 23 জন, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মোট তিনটা জিনিস আপনাকে জানতে হচ্ছে। একটা হচ্ছে আপনার
উদ্যোগের পরিবর্তনশীল ব্যয় কি কি আছে এবং আপনার উদ্যোগের স্থির ব্যয় কি কি আছে, এবং আপনি এখন বিক্রয় মূল্যটা ওই পণ্যের বিক্রয় মূল্য বের করবেন যে আমি এত টাকা দিয়ে বিক্রি করলে আমার লাভ হবে না, কোনো লোকসানও হবে না, কিন্তু আমাকে তো লাভ করতে হবে। তাহলে কি করতে হবে সেই বিষয়টা আমরা দেখবো। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের উপাদানের মধ্যে রয়েছে একটা হচ্ছে বিক্রয় মূল্য, পণ্য বিক্রয় করে যে অর্থ পাওয়া যায় তাকে আমরা বলি বিক্রয় মূল্য। এর সাথে রয়েছে স্থির ব্যয়। আমাদের ফিরোজ ভাই যথার্থই বললেন যে কিছু কিছু ব্যয় আছে, একটি পণ্য উৎপাদন করতে যে পরিমাণ অর্থ ব্যয় হবে ৬,০০০ পিস পণ্য উৎপাদন করতে একই পরিমাণ অর্থ ব্যয় হয়, সে সকল ব্যয়কে বলা হয় স্থির ব্যয়। কারণ আপনি যখন একটা প্রতিষ্ঠান ভাড়া নেবেন, এটা এটার ভাড়া হচ্ছে ৫,০০০ টাকা, তার মানে এই ভাড়াটা স্থির, ফিক্সড, ১ বছরের জন্য এটার কোনো পরিবর্তন হবে না। কেমন? তাহলে আপনি এই প্রতিষ্ঠান ভাড়া নিয়ে যদি ১০টা পণ্য তৈরি করেন তাহলেও আপনাকে ওই ৫,০০০ টাকায় দিতে হবে। আপনি যদি পণ্য ওখানে ২০,০০০ তৈরি করেন তাও ওই প্রতিষ্ঠানের ভাড়া ৫,০০০ টাকায় দিতে হবে। আপনি যদি পণ্য এখানে ১০,০০০ পিস তৈরি করেন তাহলেও কিন্তু আপনাকে উৎপাদন করতে ওই একই পরিমাণ অর্থ খরচ করতে হবে। তাহলে স্থির ব্যয়ের মধ্যে একটা উদাহরণ ধরলাম যে প্রতিষ্ঠানের ভাড়া, যেটা ফিরোজ ভাই বললেন। তো এই প্রতিষ্ঠানের ভাড়াটা স্থির ব্যয় যেহেতু, তার মানে আপনি একটা পণ্য উৎপাদন করতে ওই ৫,০০০ টাকায় দিতে হবে এবং আপনি ১০,০০০ পিস তৈরি করলেও ওই ৫,০০০ টাকায় দিতে হবে। ক্লিয়ার সবার কাছে? আমার মনে হয় যে আপনারা ক্লিয়ার। আর যদি কারো না বুঝতে পারেন তাহলে পরবর্তীতে আপনি লিখে রাখবেন, নোট করে রাখবেন, প্রশ্ন করবেন। আচ্ছা, তাহলে এইটুকু গেল। এরপরে আমাদের আছে পরিবর্তনশীল ব্যয়। যে সকল ব্যয়সমূহ খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে সকল ব্যয়সমূহ উৎপাদনের এককের সাথে জড়িত, মানে একটা উৎপাদন করতে একরকম খরচ হয়, ১০টা উৎপাদন করতে ১০ রকম খরচ হবে, উক্ত ব্যয়কে পরিবর্তনশীল ব্যয় বলা হয়। যেমন আমরা আগে দেখিয়ে এসেছি, যেমন আপনি শ্রমিকদের যে বেতন দিবেন, এটা প্রথমে আমরা বলেছি স্থির ব্যয়, মজুরি ১ বছরের জন্য ঠিক আছে, কিন্তু এটা ধরেন অ্যাকাউন্টেন্টের জন্য এক রকমের মজুরি হবে, তারপরে আপনার ম্যানেজারের জন্য এক এক রকমের মজুরি হবে, সেই জন্য আমরা এখানে মজুরিকে পরিবর্তনশীল ব্যয় রেখেছি। কাঁচামাল, আপনি কাঁচামাল যে কিনছেন, এটা কাঁচামাল আপনি যদি ১০,০০০ পিস করেন তাহলে বেশি কাঁচামাল লাগবে, তার মানে উৎপাদনের যে একক তার সাথে কিন্তু এটা জড়িত। তারপরে পরিবহন খরচ, এগুলো হচ্ছে আপনার পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্টের ৩টা অংশ জেনে গেলাম: স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এবং বিক্রয়ের মূল্য। কেমন? ৩টা বিষয় আমরা কিন্তু জেনে গেছি। এর পরের কাজ হচ্ছে আপনি কিভাবে ব্রেক ইভেন পয়েন্টকে হিসাব করবেন। তাহলে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের ব্রেক ইভেন পয়েন্ট গণনা করতে নিম্নলিখিত সূত্র ব্যবহার করতে হবে আপনাকে। এই যে এইখানে আমরা যে সূত্রটা দেখাচ্ছি, যে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে আপনার যে স্থির ব্যয়গুলো ছিল, স্থির ব্যয়কে বিক্রয় মূল্য এবং পরিবর্তনশীল ব্যয় দিয়ে ভাগ দিতে হবে। কেমন? তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কি? স্থির ব্যয় ভাগ বিক্রয় মূল্য আর পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য। তাহলে আরেকটু সহজ করে বলি এখন, আপনারা যদি একটু উদাহরণ দেওয়া যায় তাহলে আপনাদের কাছে জিনিসটা আরো সহজ হয়ে যাবে। ধরেন একটা কোম্পানি, সাইনা নামের একটা কোম্পানি, এই কোম্পানির জন্য আপনাকে যদি বললো যে ভাই আমার জন্য একটা ব্রেক ইভেন পয়েন্ট হিসাব করে দেন তো, ঠিক আছে বলেন। তখন ওই ভাই আপনাকে বললেন যে আমার প্রত্যেক মাসে স্থির ব্যয় হয় ৬০,০০০ টাকা, স্থির ব্যয় ধরেন আর কি, হ্যাঁ, স্থির ব্যয় হচ্ছে ৬০,০০০ টাকা। আর ওনার প্রতি একক পরিবর্তনশীল ব্যয়, প্রতি এককে পরিবর্তনশীল ব্যয় কেমন? আমরা দেখলাম যে একটা পণ্য ১ ইউনিট করতে একরকম খরচ হয়, বেশি ইউনিট করতে বেশি খরচ হয়, পরিবর্তনশীল ব্যয় বললাম। যেমন উপকরণ বা কাঁচামাল, আপনি একটা প্রোডাক্ট বানাতে অল্প কাঁচামাল লাগবে, বেশি প্রোডাক্ট বানালে বেশি কাঁচামাল লাগবে। তো ধরেন সেই কোম্পানির প্রতি একক পরিবর্তনশীল ব্যয় হচ্ছে
80 পয়সা। তো এখন উনি বললেন যে আমি এই পণ্যটা 2 টাকা করে, আমি যে পণ্যটা বানাইছি সে পণ্যটা মানে প্রত্যেক এককের দাম হচ্ছে 2 টাকা। তাহলে তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কি হবে? ব্রেক ইভেন পয়েন্ট হবে আপনার, আমরা ওই যে আপনি সূত্রটা ফেলাই দেন। সূত্র ছিল স্থির ব্যয় আর বিক্রয় মূল্য আর পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য। তাহলে আমার উপরে তাহলে স্থির ব্যয় কত ছিল? ওই ভদ্রলোক আমাকে বললেন যে তার কোম্পানির স্থির ব্যয় ছিল 60,000 টাকা, তাহলে উপরে 60,000 বসাইতেন। তারপরে ছিল ভাগ দিতে হবে কি দিয়ে? বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয়ের বিয়োগফল। তাহলে বিক্রয় মূল্য কত? প্রতি 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 ইউনিটের বিক্রয় মূল্য কত ছিল? 2 টাকা। মাইনাস কত? পরিবর্তনশীল ব্যয় প্রতি একক পণ্য উৎপাদনের পরিবর্তনশীল ব্যয় কত? 0.80 টাকা, মানে 80 পয়সা। তাহলে এই 60,000কে মানে স্থির ব্যয় দিয়ে আপনি বিক্রয় মূল্য আর পরিবর্তনশীল ব্যয়কে বিয়োগ করে যদি ক্যালকুলেশন করেন, তাহলে আপনার আসছে 50,000 পিস। এই 50,000 পিস হচ্ছে আপনার ব্রেক ইভেন পয়েন্ট। মানে ওই পণ্যটা যদি আপনার যদি কোম্পানি স্থির ব্যয় 60,000 টাকা হয়, আপনার যদি একটা পণ্য উৎপাদন করতে 80 পয়সা লাগে, আর আপনি যদি বিক্রয় করেন 2 টাকা করে, তাহলে 50,000 পিস পণ্য উৎপাদন করলে আপনার কোম্পানির কোনো লাভ বা লোকসান কিছুই হবে না। কিন্তু আপনাকে তো মুনাফা অর্জন করতে হবে, আপনি তো কোম্পানি খুলেছেন, এটা তো চ্যারিটি না। ইউ হ্যাভ টু মেক প্রফিট। হাউ? তাহলে এই আপনি হিসাব করে নিলেন যে 50,000 পিস পণ্য উৎপাদন করলে আপনার লাভ বা লোকসান কিছু হবে না। তাহলে এখন আপনার লাভ করতে হলে কি করতে হবে? আপনি 50,000 পিসের অধিক আপনাকে পণ্য উৎপাদন করতে হবে, তাহলেই না আপনি লাভ করতে পারবেন। তাহলে এখন কি মনে করছেন যে আপনি একটা পণ্য উৎপাদন খালি করলেই হবে না, আপনাকে পণ্যটা কতটুকু উৎপাদন করলে, আপনার ব্রেক ইভেন পয়েন্ট কত হলে আপনি ওই প্রোডাক্ট থেকে লাভবান হতে পারবেন? এই হিসেব আপনাকে, আপনাদের সবাইকে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মধ্যে সবাইকে এই হিসেব করে ব্যবসা পরিচালনা শুরু করতে হবে। এই ক্যালকুলেশন না করে যদি আপনি ব্যবসা পরিচালনা শুরু করেন, আপনার লাভের গুড় পিঁপড়া খেয়ে নিয়ে চলে যাবে, এবং আমরা খালি হতাশাই দেখতে পারবো সামনে, কেউই লাভবান হতে পারবো না। তাহলে একটা জিনিস আজকে অন্তত আমার ভালো লাগবে যদি আপনারা একটা জিনিস শিখে থাকেন, একটা, সবকিছু ভুলে যান, শুধু একটা জিনিস যদি শিখে থাকেন যে আপনি ব্রেক ইভেন পয়েন্ট নির্ধারণ করে আপনি ব্যবসা শুরু করেছেন বা শুরু করবেন, তাহলে আমার সার্থকতা। ব্রেক ইভেন পয়েন্ট হিসেব করা ছাড়া আপনারা কেউ ব্যবসা শুরু করবেন না। ব্রেক ইভেন পয়েন্ট শুরু করতে হলে আপনাকে কি জানতে হবে? আপনাকে স্থির ব্যয় জানতে হবে। তাহলে এখন আপনি ভালো বলতে পারবেন যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন তাতে আপনার কি কি স্থির ব্যয়গুলো রয়েছে। স্থির ব্যয় আপনার কি কি রয়েছে সেগুলো আপনি স্থির ব্যয়গুলো আপনি আপনি জানেন নিশ্চয়ই। আপনাকে এই জন্য প্রথমে স্থির ব্যয়গুলো ক্যালকুলেশন করে আসতে হবে। 1 মিনিট, একটু আমাকে সময় দেবেন।
স্যারের ওখানে কি নেট সমস্যা হইলো না কি? না না না, নেট সমস্যা বুঝলেন? হয়নি, আমি একটু না 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 স্যার, একটু কাস্টমার আসছিল। সময় নেছে, প্লিজ সময় জি। ও নেছে। আচ্ছা আচ্ছা এখনই আসছেন আচ্ছা আমরা। থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা ছিলাম হচ্ছে যে আমরা ব্রেক ইভেন পয়েন্ট না বের করে আমরা আজকে যারা আমরা উদ্যোগ নিতে এসেছি তারা আমরা সবাই ঠিক করব যে কোম্পানি করি না কেন, সেটা যত ক্ষুদ্রই হোক না কেন, ব্রেক ইভেন পয়েন্ট হিসাব ব্যতীত আমরা কোনো কার্যক্রম এগিয়ে নেব না। এই হিসাবটা আমরা করে নেব, এবং এইটুকু যদি একটা জিনিস আজকে যদি আমরা শিখতে পারি, আমার মনে হয় যে এটা আমাদের এই ট্রেনিং করাটা সার্থক হবে। এরপরে আমরা দেখব যে যদি বিক্রয়ের পরিমাণ হ্রাস পায়, ধরেন আপনি 50,000 পিস তৈরি করেছেন, এটা তো এখন বিক্রয় করতে হবে, যদি বিক্রি আপনার যদি না করতে পারেন, যদি হ্রাস পায়, তাহলে কি করবেন আপনি? যেমন আপনি ব্রেক ইভেন পয়েন্ট গণনা বা হিসাব করার পর যদি কোনো কারণে আপনার উল্লেখিত পরিমাণ পণ্য বিক্রয় করা সম্ভব না হয়, মানে 50,000 পিস পণ্য বিক্রয় করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? নতুন করে আপনাকে আবার ব্রেক পয়েন্ট হিসাব করতে হবে। তো সেটা কিভাবে করতে হয়? সেটা করা হয় সেই ক্ষেত্রে যথাসম্ভব আপনার যে স্থির ব্যয়গুলো ছিল, স্থির ব্যয়কে আস্তে আস্তে কাট করতে হবে, কমাতে হবে। যদি স্থির ব্যয় কমানো সম্ভব না হয় আপনার, তাহলে আবার কি করতে হতে পারে? তাহলে আপনাকে বিক্রয়ের যে মূল্য 2 টাকা করে বিক্রি করছিলেন, সেটা আপনাকে পুনর্নির্ধারণ করতে হবে। তখন ওইটাকে আপনার দেখা যাচ্ছে যে 3 টাকা করতে হবে বা 2.5 টাকা করতে হবে। তার মানে পুনর্নির্ধারণ করে কমানো যাবে না, পুনর্নির্ধারণ করে বেশি করতে হবে। তা আবার সমস্যাও রয়েছে, বেশি করার পর দেখা যাবে যে মার্কেটে আপনার আবার ক্রেতা কমে যেতে পারে, পণ্যের দাম বেড়ে গেলে তো ক্রেতা পাওয়া যাবে না। তার মানে বহুত রকমের অসুবিধা রয়েছে। তো এই কারণে স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, মূল্য এবং পণ্যের পরিমাণের মধ্যে কি সম্পর্ক রয়েছে? স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, মূল্য এবং পণ্যের পরিমাণের মধ্যে সম্পর্ক, কি কি সম্পর্ক রয়েছে? মানে ব্রেক ইভেন পয়েন্টটা হচ্ছে আপনার ব্যয়, আপনার পণ্যের পরিমাণ, আপনার মুনাফা বিশ্লেষণের একটা উপাদান মাত্র, এবং বিক্রয় মূল্য নির্ধারণ করার জন্য এটা এমন একটা পদক্ষেপ যা আপনাকে মুনাফা অর্জনের জন্য ভূমিকা রাখবে। তাহলে বুঝতে পারছেন আপনার ব্রেক ইভেন পয়েন্টের গুরুত্ব কতটুকু। তো এইখানে ব্রেক ইভেন পয়েন্ট আরো রয়েছে, আজকে ক্লাস যেহেতু সংক্ষিপ্ত, আপনারা যারা ব্রেক ইভেন পয়েন্ট করতে যাচ্ছেন আপনাদের প্রোডাক্টের, যদি আপনারা নিজে নিজে করবেন, যদি কোনো ক্যালকুলেশনের সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে ব্রেক ইভেন পয়েন্ট বের করে দেখাই দিব। তবে সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু আপনার উদ্যোগের স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এবং কত টাকাতে আপনি প্রোডাক্ট বিক্রি করছেন সে বিষয়টা আমাদের জানাতে হবে। এরপরে আমরা যে শব্দটার সাথে খুবই পরিচিত সেটা হচ্ছে ব্যালেন্স শিট। এই শব্দটা আমরা ব্যাংক অফিস, বীমা অফিস, আর্থিক প্রতিষ্ঠান গেলেই আমরা জুন মাসে বিশেষ করে এই শব্দটা প্রচুর শুনতে পাই। ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট। হোয়াট ইজ কল্ড ব্যালেন্স শিট? ব্যালেন্স শিট হচ্ছে আপনার পূর্ববর্তী সময়ের আয় ব্যয়ের হিসেব সহ নির্দিষ্ট সময়ে আপনার ব্যবসার কতটুকু সম্পদ হলো, কতটুকু দায়বদ্ধতা হলো, দায়বদ্ধতা মানে কতটুকু ঋণ হলো বা পাওনাদার থাকলো, এবং আপনার মূলধন কত থাকলো, তার একটা বিবৃতি পত্রকে আমরা বলি ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিটের মধ্যে কি কি থাকছে? আপনার পূর্ববর্তী সময়ের আয় ব্যয় হিসাব। পূর্ববর্তী সময় মানে কতটুকু বুঝবো? এটা একটা অর্থ বছর যদি আপনি ধরেন, আমাদের দেশে যেমন জুন টু জুন ওকে বলা হয় অর্থ বছর, অথবা জানুয়ারি টু ডিসেম্বরকে ধরা হয় অর্থ বছর, তাহলে মোটামুটি 1 বছরের জন্য আমরা বলি পূর্ববর্তী সময়। 1 বছর পূর্বে আপনার যে ব্যবসা সম্পদ, মানে ব্যবসা করে আপনি যে আয় ব্যয় করেছেন তার হিসাব সহ এই 1 বছর সময়ের মধ্যে আপনার ব্যবসার টোটাল সম্পদটা কত, আপনার এর মধ্যে কি কোনো দায়বদ্ধতা আছে কিনা, দায়বদ্ধতা মানে হচ্ছে কোনো ঋণ বা পাওনাদার আছে কিনা, এবং আপনার মূলধন কত আছে তার একটা বিবৃতি পত্র। তো ব্যালেন্স শিটকে আসলে একটা আমরা ফান্ডামেন্টাল সমীকরণ দিয়ে আমরা এটাকে লিখে থাকি যে মোট সম্পদ কত, মোট সম্পদ হচ্ছে মূলধন আর আপনার দায়বদ্ধতা, আপনাকে কতটুকু দায় আছে সেটাও কিন্তু আপনার মোট সম্পদের মধ্যে ফেলতে হবে।
ধরেন মানে আপনার বেতন দেয় কোম্পানি আপনাকে 50,000 টাকা ধরেন, এর মধ্যে আপনার প্রভিডেন্ট ফান্ড, তারপরে হেলথ ইন্স্যুরেন্স, তারপরে আপনার গ্রুপ ইন্স্যুরেন্স, আরো বিভিন্ন মানে আপনার কোনো জায়গা থেকে যদি লোন নেওয়া থাকে, হ্যাঁ, তারপরে আপনার লোনের যে আপনার যে ইয়া হয় ইনস্টলমেন্ট গুলো হয়, তো সেগুলোকে যদি আপনি হিসেব করেন তাহলে কিন্তু আপনার দেখা গেল যে এগুলো কাটাকুটি করে আপনি 50,000 থেকে হয়তো 30,000 টাকা লোন নিয়েছিলেন, সেখানে আপনাকে 32,000 টাকা কেটে নেয়, পিএফ ফান্ডে 2,000 টাকা কাটে, হেলথ ইন্স্যুরেন্স গ্রুপ ইন্স্যুরেন্স মিলে 800 টাকা কাটে। এখন আপনি বললেন যে আমি আসলে বেতন পাই বাসায়, মানে টেক হোম স্যালারি যেটা বলা হয়, টেক হোম স্যালারি সেটা হচ্ছে দেখা গেল যে 22,000 টাকা বা 20,000 টাকা বা 18,000 টাকা। তা আপনি কি এখন বলবেন যে আমার আসলে আমার মানে মূলধন বা ইয়া হচ্ছে আমি পাই হচ্ছে 18,000 টাকা আমার মোট সম্পদ? তা তো না। কারণ আপনি 50,000 টাকা পান, আপনাকে দেওয়া হয় 50,000 টাকা, আপনি যে ঋণ নিয়েছেন মানে এটা আপনার দায়, এই দায়টাও তো আপনার সম্পদের মধ্যে যোগ করতে হবে। আসলে তো আপনি বেতন পান 50,000 টাকা, তার মানে মোট সম্পদ হচ্ছে আপনার 50,000 টাকা মূলধন, এবং সেই সাথে আপনার যে এই যে লোন বাবদ যে 32,000 টাকা কেটে নিচ্ছে এটাও তো আপনার এই সম্পদ। তার মানে মোট সম্পদ হচ্ছে আপনার মূলধন, চলতি মূলধন প্লাস আপনার দায়বদ্ধতা, এটাকে বলা হয় মোট সম্পদ। কেমন? তাহলে আমরা ব্যালেন্স শিট বলতে আমরা বুঝলাম যে এটা আপনার একটা নির্দিষ্ট সময়ের জন্য আয় ব্যয়ের হিসাব এবং আপনার মোট সম্পদ, দায়বদ্ধতা, মূলধনের একটা বিবৃতি পত্র। এখন ব্যালেন্স শিটে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে? আমরা এর আগে যেমন দেখেছিলাম যে আপনার ব্যবসা পূর্ব খরচ কি কি, বিভিন্ন পয়েন্ট দিয়ে আমরা সুন্দর করে এইভাবে একটা টেবিলের মাধ্যমে দেখিয়েছিলাম। এখন আমরা দেখবো যে একটা ব্যালেন্স শিটে আসলে কি কি থাকে। ব্যালেন্স শিটে থাকে হচ্ছে সম্পদ এবং অগ্রিম ব্যয়। আপনি ডিসেম্বরে এসে যদি ব্যালেন্স শিট করেন তাহলে আপনি সারা বছর ধরে কি কি ব্যয় করলেন, কেমন, এবং আপনার সম্পদ। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে কি থাকবে? 2 নাম্বার পয়েন্টে থাকবে যে আপনার মোট কত পরিমাণে পণ্য মজুদ আছে এবং আপনার কি পরিমাণে ঋণ আছে, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টে থাকবে যে আপনি দেনাদার কিনা, কোনো দেনাদার আছে কিনা, দেনাদার, এবং আপনার হাতে কি পরিমাণে টাকা আছে, কেমন। তাহলে আমরা এই 3টা পয়েন্ট থেকে বলতে পারি যে ব্যালেন্স শিটে কি কি বিষয় থাকবে। 3টা পয়েন্টের মধ্যে 6টা বিষয় থাকবে। একটা হচ্ছে সম্পদ থাকবে, আপনার অগ্রিম কত টাকা খরচ হয়েছে ব্যয় থাকবে, পূর্ববর্তী ব্যয় যেটা বলছি। তারপরে থাকবে মজুদকৃত পণ্য কত আছে, ঋণ কত আছে, দেনাদার কি আছে, মূলধন কি আছে। এখন আপনার আমরা সম্পদ, প্রথমে যে পয়েন্টটা বললাম যে ব্যালেন্স শিটে আপনি রাখবেন হচ্ছে সম্পদ। তাহলে সম্পদ বলতে আমি কি বুঝবো? সম্পদ বলতে আমরা সাধারণত একটা চলতি সম্পদ আর একটা স্থায়ী সম্পদ এইভাবে বুঝে থাকি। তো চলতি সম্পদের মধ্যে আবার কি কি রয়েছে? আপনার হাতে কি পরিমাণে টাকা রয়েছে, নগদ অর্থ কি পরিমাণে রয়েছে, সেটা হচ্ছে চলতি সম্পদ। আপনার হাতে কি পরিমাণে পণ্য মজুদ আছে, মজুদকৃত পণ্য, এটা হচ্ছে আপনার চলতি সম্পদ। এবং আপনার স্বল্প মেয়াদে কি কি বিনিয়োগ আছে, আপনার স্বল্প মেয়াদে কি কি বিনিয়োগ আছে, এবং আপনি আপনি কি পরিমাণে দেনা আছে, এই হচ্ছে আপনার চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদের মধ্যে 4টা ভাগ আমরা করে ফেললাম: একটা নগদ অর্থ, একটা মজুদকৃত পণ্য, একটা স্বল্প মেয়াদে কি কি বিনিয়োগ আছে, এবং একটা আপনি কি পরিমাণে দেনাদার। এগুলো হচ্ছে আপনার চলতি সম্পদ। আর স্থায়ী সম্পদ কি কি? আপনার কি পরিমাণে ভূমি আছে, জমি আছে কি পরিমাণে, আপনার বাড়ি আছে কিনা, আপনার কোনো সুনাম আছে কি, যদি সুনাম থাকে এটাও কিন্তু আপনার একটা স্থায়ী সম্পদ। এই সম্পদ হেরে গেলে, এই সম্পদ হারিয়ে গেলে আপনি একটা বড় স্থায়ী সম্পদকে হারালেন, বিশেষ করে ব্যবসায়িক সুনাম। এবং আপনি আপনার পণ্য উৎপাদনের জন্য যে সমস্ত মেশিন পত্র ক্রয় করেছেন এগুলো আপনার স্থায়ী সম্পদ, কেমন। তাহলে আমরা সম্পদ জিনিসটা ক্লিয়ার হয়ে নিলাম। তাহলে আপনি যখন ব্যালেন্স শিট তৈরি করতে যাবেন, আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানে কিন্তু ব্যালেন্স শিট দেখাতে হয়, মানে এটা এটা ব্যালেন্স শিট থাকবে। কখন থাকবে? 1 বছর পর থেকে। আপনার এই কারণে বলি ফাইন্যান্সিয়াল প্ল্যানটা হচ্ছে এডিটেবল, এটা ফিক্সড নয়।
এটা আমরা যেহেতু স্বল্প মেয়াদে 0 থেকে শুরু করে বললাম কত, স্বল্প মেয়াদে 2 বছরের জন্য আমরা করব, দীর্ঘমেয়াদী হলে আমাদের 2 থেকে 10 বছরের জন্য করব। তাহলে আমার সম্পদ জিনিসটা আমি ক্লিয়ার হয়ে নিলাম যে কি কি আসলে সম্পদ আমার আছে, আমার চলতি সম্পদ কি কি আছে, আমার স্থায়ী সম্পদ কি কি আছে, এই বিষয়গুলো আমি ক্লিয়ার হলাম। আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার হতে হবে যে দায়বদ্ধতা। দায়বদ্ধতা আমরা বলতে কি বুঝি? দায় হচ্ছে এমন একটা আর্থিক সহযোগিতা যেটা নির্দিষ্ট সময় পর পরে পরিশোধ করতে হয়, এটাকে আমরা বলি দায়। নির্দিষ্ট সময় পর পরে এটা একটা আর্থিক সহযোগিতা যেটা নির্দিষ্ট সময় পর পর পরিশোধ করতে হয়। যেমন আপনি ব্যাংক থেকে ঋণ নিতে যাবেন, তার মানে আপনি ব্যাংকের কাছে দায়বদ্ধ হলেন। আপনি যে টাকাটা ঋণ নেবেন ব্যাংক আপনাকে ঠিক করে দিবে যে আপনাকে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করতে হবে। দায় 2 ভাবে হতে পারে, একটা হচ্ছে মানে দীর্ঘমেয়াদের দায় হতে পারে, আর একটা হচ্ছে চলতি দায়। কেমন? তো এখন এই দায়ের মধ্যে আমাদের আছে দেনাদার, ওভারড্রাফট। ব্যাংক থেকে আপনি ধরেন আপনি ব্যাংকে 10 লক্ষ টাকা রেখেছেন, তাহলে এই 10 লক্ষ টাকার এগেনস্টে আপনি 80% টাকা, 8 লক্ষ টাকা আপনি ওভারড্রাফট আকারে নিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে ওভারড্রাফট নিতে গেলে ওভারড্রাফটের ইন্টারেস্ট রেট প্রায় 14% এর মতো। এই কারণে আমরা ওভারড্রাফটকে সবসময় ডিসকারেজ করি। কেমন? আরেকটা হচ্ছে আপনার অপরিশোধিত ব্যয়, এগুলো হচ্ছে আপনার দায়, অপরিশোধিত যে ব্যয়গুলো রয়েছে। কেমন? আর একটা আছে আপনার, আরো একটা অংশ রয়েছে, সেটা হচ্ছে বন্ড। আপনার দায় থাকতে পারে, বন্ড দেয়া থাকতে পারে, আপনার দীর্ঘমেয়াদী ঋণ থাকতে পারে। যেমন অনেকে 15 বছর 20 বছরের জন্য লোন দেয়া হয়, হাউস বিল্ডিং লোন দীর্ঘ সময়ের জন্য দেয় তারা, বা কর্পোরেট লোন, বাসা তৈরি করার জন্য সরকার একটা লোন দিচ্ছে। তো এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। আর একটা হচ্ছে ইজারাদার। তাহলে আমরা মোটামুটি আমাদের দায়বদ্ধতা জায়গাগুলো আমরা বুঝলাম। তারপরে আপনার ব্যালেন্স শিটে যে বিষয়টা থাকে মূলধন। মূলধন হচ্ছে যে পরিমাণ নগদ অর্থ দিয়ে ব্যবসা শুরু করা হয় তাকে বলা হয় মূলধন। এবং মূলধন আমি প্রথমেই বলেছিলাম যে মূলধনটা 2 ভাবে সংগ্রহ করা হয়, একটা হচ্ছে নিজস্ব অর্থ দিয়ে হতে পারে, অথবা আপনি আপনার কোম্পানি শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারেন। 2 ভাবে, একটা হচ্ছে নিজস্ব অর্থ দিয়ে হতে পারে, অথবা আপনার শেয়ার, আপনার কোম্পানির বা আপনার ব্যবসার শেয়ার হস্তান্তরের মাধ্যমে আপনি মূলধন সংগ্রহ করতে পারেন। এরপরে আমরা বলি যেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এই শব্দটা খেয়াল রাখবেন, মনে রাখবেন, ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধন। কার্যকরী ওয়ার্কিং ক্যাপিটাল, কার্যকরী মূলধন যা প্রতিদিনের ব্যবসায়ের প্রতিদিনের কাজে ব্যবহার হয়। প্রতিদিনের ব্যবসায়ের প্রতিদিনের কাজে ব্যবহার হয়। চলতি মূলধন দ্বারা কোনো একটা প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদের যে ব্যয় এবং স্বল্প মেয়াদের ঋণ পরিশোধ করার ক্ষমতাকে পরিমাপ করা। আপনার হাতে যে চলতি মূলধনটা রয়েছে সেই চলতি মূলধন দিয়ে স্বল্প মেয়াদী যে ব্যয় এবং স্বল্প মেয়াদের যে ঋণ পরিশোধ করার ক্ষমতা, এটাকে আমরা বলি কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল। যেমন উদাহরণ দিয়ে যদি বলতে বলেন, যেমন পাওনাদারগণের বিল সমূহ পরিশোধ বা মজুরি প্রদান, অথবা খরচ, পরিবহনের খরচ প্রদান করা ইত্যাদি। তা এই কার্যকরী মূলধন নির্ণয় করার জন্য আমাদেরকে এই ব্যবসা সম্পর্কিত বিষয়ে যারা অভিজ্ঞ তারা আমাদেরকে সূত্র দিয়ে দিয়েছেন, অর্থনীতি সূত্র দিয়ে দিয়েছেন। তাই কার্যকরী মূলধন হচ্ছে আপনার মোট চলতি সম্পদ থেকে মোট চলতি দায় বাদ দিয়ে দিলে আপনার হাতে যেটা থাকবে সেটাই হচ্ছে কার্যকরী মূলধন। তাহলে কাকে বলা হচ্ছে কার্যকরী মূলধন? আপনার মোট চলতি যে সম্পদ রয়েছে সেই চলতি সম্পদ থেকে আপনার যে দায় আছে, দায় মানে আপনার যে ঋণগুলো আছে সেই ঋণগুলোকে বাদ দিলে যে টাকাটা আপনার হাতে থাকবে সেটা হচ্ছে কার্যকরী মূলধন। তার মানে এটা চলতি, এটা কিন্তু পূর্বের না, চলতি। চলতি সম্পদ মানে চলতি মোট সম্পদ আর চলতি মোট দায় থেকে বিয়োগ করলে
আপনার কার্যকরী মূলধনটা পাওয়া যাবে। ওয়ার্কিং ক্যাপিটাল ফিনান্সিয়াল প্ল্যানিং এর খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট এটা। আচ্ছা, আরেকটা শব্দ রয়েছে যেটাকে আমরা বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধনের ব্যয়। মূলধনের ব্যয় হলো কোনো প্রতিষ্ঠান তার ব্যবসা পরিচালনা করার জন্য যে স্থায়ী সম্পদ ক্রয় করতে অথবা রক্ষণাবেক্ষণ করতে অথবা তার উন্নতি করতে যে ব্যয় করা হয় সেটা হচ্ছে তার মূলধন ব্যয়। উদাহরণ দিয়ে বললে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। যেমন মূলধন ব্যয় কি হলো? কোনো প্রতিষ্ঠান তার ব্যবসা পরিচালনা করার জন্য যে স্থায়ী সম্পদ ক্রয় করতে, রক্ষণাবেক্ষণ করতে অথবা ব্যবসাটার বা প্রতিষ্ঠানের উন্নতি করার জন্য যে অর্থ ব্যয় করা হয় তাকে বলা হয় মূলধন ব্যয়। যেমন ভূমি, জমি, মেশিনপত্র, যন্ত্রপাতি ক্রয় করা, আসবাবপত্র ক্রয় করা, গাড়ি ক্রয় করা, ঘর বাড়ি তৈরি করা, রক্ষণাবেক্ষণ করা ইত্যাদি। এটাকে বলা হয় হচ্ছে আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মূলধন ব্যয়। এখন ব্যালেন্স শিটটা কেন করা হয়? কি দরকার আসলে? ব্যালেন্স শিট কেন দরকার? আদৌ কি এটা দরকার ছিল? এত কষ্ট করে আমার এই বিষয়গুলো জেনে এগুলোকে আবার ক্যালকুলেশনের দরকার আছে? কারণ হচ্ছে যে একটা আর্থিক বছর শেষে যিনি মালিক, আপনি আপনি হচ্ছে মালিক, আপনি আসলে জানতে চান যে আপনার ব্যবসাটা কি অবস্থায় আছে। এটা এক নজরে আপনি একটা শীট দেখে আপনি আপনার ব্যবসার যাবতীয় হিসেব নিকেশ, দায় দেনা সবকিছুর একটা হিসেব আপনি একটা পেজের মধ্যে দেখতে পান। এটা সমস্ত মালিক পক্ষই এই বছর শেষে এই হিসাব নিকেশ গুলো দেখতে চায়। আপনিও দেখতে চাইবেন যখন আপনি একজন মালিক হবেন। এই ব্যালেন্স শিট দেখে মালিক পক্ষ খুব সহজেই বুঝতে পারে যে তাদের কি পরিমাণে ঋণ আছে, মূলধন কত আছে, এবং ভবিষ্যতে আপনি কি ব্যবসা বড় করতে চান কিনা, এবং যদি চান আপনি, তাহলে আপনার আরো কি পরিমাণে অর্থের প্রয়োজন হবে এবং সে অর্থ আপনি কিভাবে সংগ্রহ করবেন সে বিষয়ে একটা আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তাহলে বুঝতে পারছেন যে একটা ব্যালেন্স শিটের কত গুরুত্ব রয়েছে। তাহলে আপনারা আপনাদের ব্যালেন্স শিট গুলো আপনারা করতে পারবেন, বা অন্তত আপনি করতে না পারলেও আপনার মানে কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করে দিলেন বা কোনো আপনার অ্যাকাউন্টেন্ট করে দিলেন। দেওয়ার পরে কিন্তু আপনি কিন্তু আসলে এই কাগজটা দেখতে চান এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আচ্ছা, এখন আপনার মূলধনের সাথে ঋণের অনুপাত পর্যালোচনা করা। ধরেন আপনার 1 টাকা আছে মূলধন এবং ঋণ, এটার আদর্শ অনুপাতটা কত? আদর্শ অনুপাতকে বলছে যদি আপনার হাতে মূলধন 1 লক্ষ টাকা থাকে তাহলে আপনি এর এগেনস্টে ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত ঋণ নেবেন। যে ব্যাপারটা এরকম না আপনার 1 লক্ষ টাকা আছে আপনি ঋণ নিছেন 2 লক্ষ টাকা, ব্যাপারটা এরকম না। এটার একটা আদর্শ আছে যেটাকে আমরা আদর্শ অনুপাত হিসেবে গণনা করি, সেটা হচ্ছে 1:0.5। মানে যা মূলধন আপনার আছে, আপনি যদি আপনার কাছে যদি 100 টাকা থাকে, আপনার যদি ব্যবসা করতে চান 200 টাকা লাগবে, তাহলে আপনি ঋণ আকারে নেবেন হচ্ছে 50 টাকা, কখনো এর বেশি নেবেন না। তাহলে আপনার অন্যান্য দায়ের ঘরগুলো বেড়ে যাবে। কেমন? তাহলে মূলধনের সাথে ঋণের অনুপাত আপনারা আজকে একটা অন্তত আরেকটা জিনিস শিখলেন। অনেক সময় আমরা কিন্তু মানে ডিসিশন নিতে পারি না যে আসলে আমি কয় টাকা নেব ব্যাংক থেকে। আমি নিজেও ঠিক না যে আমি একটা উদ্যোগ নিতে যাচ্ছি, আসলে আমার কয় টাকা নেওয়া উচিত। আজকে আপনারা যদি এটুকু জেনে থাকেন যে না, আমরা শিখেছি ক্লাসে যে মূলধনের এগেনস্টে ঋণের পরিমাণ হবে 1:0.5। ব্যালেন্স শেষে আর্থিক বছর শেষে সাধারণত ব্যালেন্স শিট তৈরি করা হয়, যেমন আমাদের দেশে 30শে জুন টু 31শে ডিসেম্বর, 31শে মার্চ, এগুলো হচ্ছে আমাদের ব্যালেন্স ব্যালেন্স শিট। আমরা এগুলোকে পর্যালোচনা করে থাকি। একটা অ্যাপল কোম্পানি আপনারা জানেন, খুবই বিখ্যাত আমেরিকান কোম্পানি অ্যাপল, তারা তাদের একটা ব্যালেন্স শিট কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনারা স্লাইডটা শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন যে একটা ডেমো আর কি, যে এটা হচ্ছে আমি দেখে মোটামুটি আমি বুঝতে পারবো যে তাদের কারেন্ট অ্যাসেট কত আছে, তাদের মূলধন কি অবস্থায় আছে, তারপরে নন কারেন্ট অ্যাসেট গুলো কি কি আছে, টোটাল অ্যাসেট কত হলো। মোটামুটি এই ধরনের
এরকম একটা শীট, এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এরকম একটা শীটকে আমরা বলি সাধারণত ব্যালেন্স শিট। এটা একটা ডেমো, এটা একটা কোম্পানির ব্যালেন্স শিট এরকম হবে আর কি। এরপরে আমরা যে শব্দটা শুনবো সেটার নাম হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অন্তত আমরা ভিতরে না জানি, ভুলে যাই, কিন্তু অন্তত এই শব্দগুলো যেন আমরা ভুলে না যাই। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ব্রেক ইভেন পয়েন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, ওয়ার্কিং ক্যাপিটাল, কেমন এই শব্দগুলো যেন আমরা ভুলে না যাই। তো ক্যাশ ফ্লো বিবরণী হচ্ছে এটা এমন একটা আর্থিক বিবরণী যেখানে তার প্রতিষ্ঠান সমূহ তার বিভিন্ন উৎস হতে প্রাপ্ত নগদ অর্থ এবং বিভিন্ন প্রয়োজনে প্রদত্ত নগদ অর্থের তালিকা করা হয়। তার মানে এখানে হচ্ছে বাকি টাকির ব্যাপার স্যাপার নাই। কেমন, এটাও একটা আর্থিক বিবরণী যেখানে প্রতিষ্ঠান তার বিভিন্ন উৎস হতে, ধরেন আপনি একটা প্রতিষ্ঠান করেছেন, আপনি এখন ব্যাংক থেকে কিছু টাকা পেয়েছেন, বাবার কাছ থেকে কিছু পেয়েছেন, মায়ের কাছ থেকে কিছু পেয়েছেন, বইয়ের কাছ থেকে কিছু পেয়েছেন, বন্ধুর কাছ থেকে কিছু পেয়েছেন। তো এই যে বিভিন্ন উৎস থেকে আপনি প্রাপ্ত নগদ অর্থ এবং সেই নগদ অর্থ এবং সেই অর্থ বিভিন্ন প্রয়োজনে প্রদত্ত নগদ অর্থ এর যে একটা তালিকা, সেটাকে বলি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ভেরি সিম্পল। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে আপনারা একটা স্লাইডে দেখেন একটা ফ্লো চার্ট করা হয়েছে। এই ফ্লো চার্টে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেহেতু এটা নগদ প্রবাহের বিবরণী, এর মধ্যে থাকে হচ্ছে আসলে কি থাকে, একটা হচ্ছে আপনার পরিচালনামূলক প্রবাহ বিবরণী, তারপরে থাকে অর্থনৈতিক প্রবাহ বিবরণী এবং বিনিয়োগ প্রবাহ বিবরণী। তিনটা বিষয় আপনার এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে থাকে। এরপর হচ্ছে পরিচালনামূলক প্রবাহ বিবরণী বলতে আমরা কি বুঝি। যেমন আমাদের বিক্রয় কাজ পরিচালনা করার জন্য যে সকল কাজ করা হয়, তার মানে উদ্দেশ্য একটা, বিক্রয় কাজ পরিচালনা করার জন্য যে সকল কাজ করা হয় তাকে বলা হয় পরিচালনামূলক কার্যাবলী। যেমন ক্রয় করা, বিক্রয় করা, পরিবহন খরচ, বেতন, অফিস ভাড়া, এগুলো হচ্ছে পরিচালনা প্রবাহ বিবরণী। এরপরে হচ্ছে আপনার পরিচালনা প্রবাহ বিবরণী আমরা জানলাম, এরপর হচ্ছে বিনিয়োগ প্রবাহ বিবরণী। এখন বিনিয়োগ প্রবাহ বিবরণীর মধ্যে কি কি থাকে, যেমন আপনি কি পরিমাণে সম্পদ, স্থায়ী সম্পদ ক্রয় করলেন, যদি মানে জমি হতে পারে, বাড়ি হতে পারে, হ্যাঁ, মেশিন পত্র হতে পারে, আসবাবপত্র হতে পারে, কেমন। তো স্থায়ী সম্পদ ক্রয় করা এবং সেই সম্পদ, মানে স্থায়ী সম্পদ ক্রয় করা এবং কোন সম্পদ বিক্রয় হতে যে আয় হয়, দুইটা বিষয় এখানে রয়েছে। একটা হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয় করা এবং কোনো একটা সম্পদ বিক্রি করে যে আয় করলেন আপনি, এই সকল বিষয় হচ্ছে বিনিয়োগ প্রবাহ বিবরণী অন্তর্ভুক্ত করা হয়, যেমন বাড়ি, মেশিনপত্র, আসবাবপত্র ইত্যাদি। আর এখান থেকে আয় বিয়োগ করতে হবে কি, বিক্রয়ের মাধ্যমে আয় মাইনাস টোটাল ব্যয়। এই হচ্ছে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সূত্র। আর একটা রয়েছে কি, অর্থ নগদ প্রবাহ বিবরণী। অর্থ নগদ প্রবাহ বিবরণী সাধারণত ব্যাংক অথবা অন্য কোথাও হতে ঋণ গ্রহণ বা পরিশোধ করা এবং শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করা সকল বিষয় আপনার এই অর্থ নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত থাকে। যেমন ঋণ, শেয়ার বিক্রয় করা, লভ্যাংশ প্রদান করা ইত্যাদি বিষয়, এগুলো হচ্ছে অর্থ নগদ প্রবাহ বিবরণী। এটা কিভাবে তৈরি করা হয়, অর্থ নগদ প্রবাহ বিবরণী কিভাবে তৈরি করা হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। তো পরোক্ষ নগদ প্রবাহ বিবরণী যেহেতু দুই ভাগে আমরা তৈরি করছি, তার মানে একটা হচ্ছে পরোক্ষ। এখন মুনাফা এবং নগদ অর্থ প্রবাহ মিলকরণের মাধ্যমে যে বিবরণী তৈরি করা হয় তাকে বলা হয় পরোক্ষ নগদ প্রবাহ বিবরণী। মুনাফা এবং নগদ অর্থ প্রবাহ মিলকরণের মাধ্যমে যে বিবরণী তৈরি করা হয়, কেমন। আর প্রত্যক্ষ কি, প্রত্যক্ষ নগদ প্রবাহের তালিকা হিসেবে উপস্থাপিত হয়, যেমন আপনার বিক্রয় থেকে নগদ অর্থ, মূলধন, ব্যয়ের জন্য নগদ খরচ, এগুলো। তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষ নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে আমরা জানলাম। এরপরে হচ্ছে
নগদ প্রবাহ বিবরণীর একটা কোম্পানির ক খ গ কোম্পানি XYZ একটা কোম্পানি এর নগদ প্রবাহ বিবরণী আমরা এভাবে তৈরি করতে পারি। এটা জানুয়ারি মাস থেকে শুরু করে 31শে মার্চ মানে করোনা শুরুর আগ পর্যন্ত। কেমন একটা কোম্পানি এর পরিচালনা কার্যাবলী, যেমন এর নিট আয় হচ্ছে 300 টাকা, এর নিট আয় ছিল 300 টাকা, দেনাদার নাই 0, আর মজুতকৃত পণ্য আছে 200 টাকা। তাহলে তার হাতে নগদ আছে কত? 300 থেকে 200 বিয়োগ করলে 100 টাকা। তাহলে নিট আয় ছিল 200 আর মজুত পণ্য 200, সরি নিট আয় ছিল 300, মজুত পণ্য 200, তাহলে নগদ আছে 100 টাকা। এরপরে বিনিয়োগের কার্যাবলী অ্যাক্টিভিটিস 0 ছিল, করোনা কাল আপনি কিছু বিনিয়োগ করেন নাই। আচ্ছা, আর্থিক কার্যাবলীও 0। তারপরে নতুন মূলধন আসলো কত? নতুন মূলধন আসলো 2000 টাকা পেলেন আপনি। তাহলে আপনার হাতে কত হলো? এই 2000, আর নগদ ছিল কত? 100 টাকা, তাহলে আপনার হলো 2100 টাকা। এরপর প্রারম্ভিক হাতে নগদ নাই, সরি প্রারম্ভিক হাতে নগদ আর 31শে মার্চ পর্যন্ত আপনার হাতে নগদ থাকলো কত টাকা? ওই টাকাটাই। যেহেতু প্রারম্ভিক হাতে নগদ নাই, তাহলে আপনার যে নগদ নতুন মূলধনের সাথে আপনার এই নগদ টাকা যোগ করে যে 2100 টাকা ছিল, 31শে মার্চ পর্যন্ত আপনার হাতে রয়েছে এই 2100 টাকা। এটা হচ্ছে একটা নগদ প্রবাহ বিবরণীর চার্ট বা টেবিল। আচ্ছা, এরপরে আছে ব্যাংক হিসাব পরিচালনা করা। আমরা এর আগে বলেছি প্রথমে লেকচারের শুরুতে যে ব্যাংক, আপনার অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে একটা, সেটা ব্যাংক কি, এবং ব্যাংক হচ্ছে এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের নিকট থেকে টাকা জমা নিয়ে রাখে এবং সেই টাকা থেকে তারা ঋণ প্রদান করে। কারণ এখানে আমানতকারীদের কাছ থেকে আমানত সংগ্রহ করে আবার তাদেরকে ঋণ প্রদান করে একটা প্রসেসের মাধ্যমে। তো আমাদের এই ব্যাংকের কি আদৌ প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, ব্যাংকের কিছু মুখ্য কাজ বা প্রাইমারি কাজ এবং কিছু সেকেন্ডারি কাজ রয়েছে। তো মুখ্য কাজের মধ্যে রয়েছে সাধারণত আমানত গ্রহণ করা, তারপরে আমানত এর মধ্যে আবার অগ্রিম কিছু প্রদান করে এবং কিছু টাকা তারা ঋণ হিসেবে প্রদান করে। আর গৌণ কাজের মধ্যে রয়েছে তারা ব্যাংকরা অন্য ব্যাংকের সাথে অর্থ আদান প্রদান করে, তারপরে প্রতিনিধিত্ব করে, লেটার অফ ক্রেডিট বা এলসি বলা হয়, সেটা ওপেন করে। এগুলো হচ্ছে ব্যাংকের গৌণ কাজ। শেয়ার, তারপরে বন্ড ক্রয় করা বিক্রয় করা, এগুলো হচ্ছে ব্যাংকের গৌণ কাজ। তাহলে প্রাইমারি কাজ এবং গৌণ কাজগুলো আমরা জানলাম একটা ব্যাংক এই কাজগুলো করে। এছাড়া ব্যাংকের আরো অনেক অন্যান্য কাজ রয়েছে। তো মূলত এই কাজগুলো আমরা একটা ব্যাংক বা একটা আর্থিক প্রতিষ্ঠান করে থাকে। ঋণের বিষয় বলছিলাম, ব্যাংক থেকে ঋণটা দুই ভাবে হতে পারে, স্বল্প মেয়াদের ঋণ এবং দীর্ঘমেয়াদী ঋণ। এখন ব্যাংক হিসেবের সাথে প্রতিষ্ঠানের হিসেবে আর্থিক মিলকরণ কেমন? একটা ব্যাংকের পুনর্মিলন বিবরণী, যা ব্যাংকের বিবরণীর সাথে আপনার যে অ্যাকাউন্ট বইগুলো রয়েছে তার লিপিবদ্ধ, অ্যাকাউন্টের বইয়ে যে লিপিবদ্ধ গুলো করা হয়েছিল, এই লিপিবদ্ধ করার পর ব্যাংকের লেনদেনের সাথে মিল রেখে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে প্রস্তুত করা হয় এবং এর মাধ্যমে আসলে ব্যালেন্স গুলো যথার্থতা নিশ্চিত করে। এর মানেটা হচ্ছে যে আপনি যে ব্যাংকে ট্রানজেকশন গুলো করেছেন, আপনার অ্যাকাউন্ট বইগুলোতে যে হিসেব বা ক্যালকুলেশন বা কি বলে এই বিবরণীগুলো বর্ণনা করা আছে, তা ব্যাংকের লেনদেনের সাথে মিল রেখে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে প্রস্তুত করতে হবে এবং এর মাধ্যমে আপনি একটা নিশ্চয়তা পাবেন যে আপনার ব্যাংকের মাধ্যমে ব্যালেন্স গুলোর অবস্থা। এটা আপনাকে না করলে দেখা গেল যে আপনার কোনো গরমিল থাকলে আপনি সহজে এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন। তো এইরকম ছিল মোটামুটি আপনাদের এই একটা স্টেটমেন্ট আপনাদের দেখাচ্ছি, স্টেটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। আর এই তো আমাদের